কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আচ্ছা, আপনারা কি এরকম কখনো শুনেছেন কেউ ঠাকুর ঘরে গিয়ে প্ল্যান মাফিক একটা পার্টিকুলার সময় দিনের বেলা আত্মহত্যা করেছে? এবং সেই আত্মহত্যার যে ব্যাপারটা রয়েছে সেটা এতটাই পিকিউলিয়ার এবং তারপরের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্বন্ধে আপনারা যখন জানতে পারবেন না, আপনাদের একটা শিহরণ জাগবে, একটা ভয় লাগার অনুভূতি আপনাদের সারা শরীরটাকে অবশ করে দিতে পারে। আশা করছি কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। এবং হ্যাঁ, আজকের এই হরর পডকাস্ট আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভের আড্ডার নতুন এপিসোড, একটা তন্ত্র নির্ভর ভয়ানক এপিসোড আপলোড হতে চলেছে মঙ্গলবার দিন রাত 9টার সময়, 19 মার্চ। সেটি অবশ্যই দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু জেনে সেই সবের থেকে নিজের প্রোটেকশনও নিতে পারবেন। কৌস্তভের আড্ডার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকলো। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অন্বেষা, কেমন আছো? হ্যালো দাদা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। ব্যাপারটা যেটা হচ্ছে যে তুমি আমাকে বেশ কিছুদিন আগে যোগাযোগ করো, অ্যান্ড যোগাযোগ করার পর তুমি আমাকে যে ব্যাপারগুলো জানাও, যে ঘটনাগুলো তুমি জানাও, এরকম ধরনের ঘটনা আমি সত্যি বলতে আগে কখনো শুনিনি। মানে ঘটনার সূত্রপাত যেখান থেকে, ঠিক আছে, অনেক ক্ষেত্রেই আমি দেখেছি সেই জায়গাটা দিয়ে ঘটনার সমাপ্তি ঘটে। তোমার ঘটনাটা খুবই পিকিউলিয়ার একটা ঘটনা, আর তুমি এই ফ্রেজের মধ্যে যা যা করেছো, ইভেন তুমি আই থিঙ্ক আত্মহত্যা অব্দি করতে গেছো, যেটা আমি শুনেছি তোমার থেকে। এই টোটাল বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আর আমি চাই যে তুমি কিউরিও ফাইটের প্রত্যেকটা সদস্যের সাথে তোমার এই নিজের ঘটনাটা শেয়ার করো। কি হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল ঘটনাটা, পুরোটা আমি তোমার থেকে জানতে চাই। কি ঘটেছিল অন্বেষা? আচ্ছা দাদা, আজকে তোমাকে যে আমি ঘটনাটা বলবো সেটা আমার সাথেই পুরোটা ঘটে গেছে। পুরো ঘটনাটা আমার উপর থেকেই গেছে। আর দাদা, তুমি কখনো শুনেছো যে কেউ ঠাকুর ঘরে আত্মহত্যা করে? না, শুনিনি। আর সব থেকে বড় কথা যে এই ঘটনাটা ঘটার পর আমি নিজের অজান্তেই, মানে আমি জানি না আমি কি ঘোরের মধ্যে ছিলাম না কি, আমি নিজের অজান্তেই, আমাদের বাড়িতে একটা জবা ফুল গাছ আছে পুকুর পাড়ে, সেই জবা ফুল গাছের নিচে আমি প্রায় 1 মাস সেই মৃত ব্যক্তিকে খেতে দিয়েছি। খেতে দিয়েছো 1 মাস? হ্যাঁ, নিজের অজান্তে, না ঘোরে কি হিসেবে আমি জানি না, কিন্তু আমি সেই 1 মাস ওনাকে মানে খেতে দিয়েছি। খুবই প্যাথেটিক। হ্যাঁ, তো আমি এবার তাহলে ঘটনাটা একদম শুরু থেকে বলি। ওকে। তো ঘটনাটার সূত্রপাত হয় 2020-তে। ওকে। 14ই জুন। তো আমার মা সকাল ওই 9:30 নাগাদ ওঠে ঘুম থেকে। উঠে মা কি করে, একটা খুব মানে মায়ের একটা খুব ভালো অভ্যেস যে মা না সকালবেলা উঠে আগে ঠাকুর নমস্কার করে। তো মা ঠাকুর ঘরে যায়,
9:30 নাগাদ এরকম সময় উঠে ঠাকুর ঘরে যায়। গিয়ে যখন ঠাকুর ঘরের দরজাটা খোলে, সেখানে গিয়ে দেখে যে আমার ঠাম্মি ঝুলন্ত অবস্থায় ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। ওকে ওকে। সব থেকে অদ্ভুত যে বিষয়টা, মা প্রথমে প্রচন্ড জোরে চিল্লায়, এবার এসে আমাকে ডাকে, মানে চিল্লাতে আমার কিছুটা আমার ঘুম ভেঙে গেছে। তারপর মা আমাকে ডাকছে জোরে জোরে যে শোনো, ওট ওট, দেখ তোর ঠাম্মি কি করেছে। তো আমি না গিয়ে প্রথমে বাথরুমটা খুলি, ভাবি হয়তো বাথরুমে আমার ঠাম্মি পড়ে গেছে। আচ্ছা। তো বাথরুম খুলে মা আমাকে তখন চিল্লে চিল্লে বলছে, বাথরুম না, তুই ঠাকুর ঘরে আয়, তুই ঠাকুর ঘরে আয়। আমি ঠাকুর ঘরে গেছি, গিয়ে কৌস্তবদা আমি না দেখে স্তম্ভিত যে এটা কি। আমি প্রচন্ড জোরে চিৎকার করি, গিয়ে আমি না ঠাম্মির দুটো পা ধরে উপর দিকে তুলে বলি, মা তুমি দড়িটা কাটো, ঠাম্মি মনে হয় বেঁচে আছে এখনো। ওকে। মানে সেই যেই অবস্থায় আমি ঠাম্মিকে দেখেছি, সেখান থেকে কোনো মানুষ ভয় পেয়ে হয়তো সেন্সলেস হয়ে যাবে, কিন্তু ঠাম্মির যে অবস্থাটায় ছিল, দুটো জল চৌকি, তুমি জানো নিশ্চয়ই, হ্যাঁ, ছোট টুলগুলো। হ্যাঁ, ওই ছোট টুল দুটো পর পর একে অপরের ওপর রাখা, আর পাশে একটা চেয়ার রাখা। সেই চেয়ারের ওপর সিঁড়ি মতো দিয়ে জলচৌকি দুটো বানানো, আর তারপর ওই ঠাম্মি আত্মহত্যা করেছে। আর তার থেকেও বড় কথা, তুমি বলো যে যদি পাটা, যখন কেউ আত্মহত্যা করে তখন অন্তত 9 থেকে 10 সেন্টিমিটার তো তার দূরত্ব, মানে একদম থাকবে ডিস্টেন্স, কিন্তু সেই ডিস্টেন্সটা নেই। ঠাম্মির পা থেকে ওই মেঝে বা চৌকি বা যাই বলো, তার দূরত্ব হচ্ছে, বা চেয়ার, এর দূরত্ব হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার। যেখান থেকে কেউ অনায়াসেই যদি নিজের বুড়ো আঙ্গুলটাকে টাচ করায়, সে কিন্তু বেঁচে যাবে। চেয়ারটা হালকা একটু বেঁকে রয়েছে, আর ঘরে প্রদীপ জ্বলছে ঠাকুরের সামনে, ধূপ জ্বলছে, একটা সুন্দর গোলাপের গন্ধ, গোলাপের ধূপের গন্ধ পুরো ঘরটা একদম। মানে উনি মৃত্যুর আগে, মানে আত্মহত্যা করার আগে পুজো দিয়েছেন। এক্স্যাক্টলি, উনি আত্মহত্যা করার আগে পুজো দিয়েছেন, স্নান করেছেন। ওনাকে যখন দেখেছি না, ওনার চুলগুলো, ওনার ছোট ছোট চুল ছিল, ঠিক আছে, ওনার কাঁধ পর্যন্ত চুল, সেই কাঁধ পর্যন্ত চুলটা ছাড়া, কাঁধের ওপর চুল ফেলা। উনি নাইটি পরতেন, তো উনি একটা নাইটি পরে আছেন নস্যি কালারের, ঠিক আছে, একটা নাইটি পরে আছেন, চোখ দুটো না ঠিকরে বেরিয়ে এসছে। আচ্ছা। চোখের কুটুরি থেকে চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, জিভটা বেরিয়ে গেছে, আর ঠোঁটের একটা সাইড দিয়ে রক্ত পড়ছে। সেই রক্তটা শুকিয়েও গেছে অনেকটা, বাট ব্লাড ক্লট হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, শুকিয়ে গেছে। তো এই অবস্থায় আমি যখন প্রচন্ড জোরে চিৎকার করেছি, পাশের ঘর থেকে আমার ছোট কাকা এসছে, আমার পাশের বাড়ি, একদম বাড়ির মধ্যেই, লাগোয়া বাড়িতেই থাকে ওরা। উনি এসছেন। একটা খুব কষ্টকর লাগে আমার এটা ভাবলে, যে আমার ছোট কাকা এসে আগে আমার ঠাম্মির একটা ফটো তুলেছে ওই অবস্থায়, এসে বলছে, হ্যাঁ ফটো তুলেছে, বলছে যে পুলিশ আসলে এটা আমি দেখাবো। আচ্ছা। তারপরে তার 2-3 ঘন্টার মধ্যে পুলিশ আসেন, বাড়ির যখন সব লোক উপস্থিত হয় তারপরেই পুলিশ আসেন, এসে বলেন যে আমরা এই দড়িটা কেউ কাটবো না, আপনাদের পরিবারের মধ্যেই কাউকে এই দড়িটা কাটতে হবে। তো আমার বাবা গিয়ে দড়িটা কাটে, আমার বাবা দড়িটা কাটে, বডি নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম থেকে আমার ঠাম্মির দেহটা আর বাড়িতে আনা হয়নি, ওটা একেবারে শ্মশানে নিয়ে যাওয়া হয়, একদম শেষকৃত্য সম্পন্ন করা হয়। তো এমন সময় আমার ছোট ঠাম্মি, মানে আমার কাকার মা, এসে আমার মাকে বলেন, আমার মায়ের নাম দোলন, তো সবাই দোলা ডাকে ভালোবেসে, তো আমার মাকে এসে বলে, দোলা তুমি ঘরটা না একটু পরিষ্কার করে রাখো। ঠাম্মির বয়স কত হয়েছিল? ঠাম্মির বয়স 62। ওই বয়সে কি আত্মহত্যা করেছেন? হ্যাঁ কৌস্তবদা, সবথেকে খারাপ ছিল তার জন্য কি, মানে ডিপ্রেশন? না, আমাদের সেই লকডাউনের একটা সময় না, ফ্যামিলির অবস্থা আমাদের এতটাই খারাপ হয়ে গেছিল যে ফ্যামিলিতে একটা ঝগড়া সৃষ্টি হয়েছিল, যেখান থেকে উনি এতটাই ঝগড়াটার পরিমাণ বেড়ে গেছিল যে উনি প্রায় ডিপ্রেশনে চলে গেছিলেন।
আচ্ছা। আর সব থেকে বড় কথা, একজন পড়াশোনা জানা মানুষ, আমার ঠাম্মির না শরীরটা খারাপ ছিল, মানে আমার ঠাম্মির স্ট্রোক হয়েছিল, তো সেখান থেকে আমার ঠাম্মির বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। ফিজিওথেরাপি করে কিছুটা রিকভার করা হয়েছিল। তো তুমি ভাবো, এরকম একজন প্যারালাইজড মানুষ পুজো করেছে, পুজো করার পর উনি আত্মহত্যা করেছেন। এরপর জানো, পিকুলিয়ার ভাবে, মানে টুলগুলোকে পরপর সাজিয়ে চেয়ারে উঠে সেখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। আর তারপরে জানো তো যেটা হচ্ছে, সেটা হচ্ছে যখন পাড়ার সব লোক এসে কি পোস্টমর্টমের জন্য যখন পুলিশ বডি নিতে আসে, তখন পাড়ার যখন সব লোক এসছে, তাদের মধ্যে আমাদের পাশের বাড়িতে একটা মুদি দোকান রয়েছে। তো সেই দোকানে একজন বয়স্ক মা আর কি ঠাকুমা বসেন, উনি এসছেন, এসে আমার মাকে বলছে, এটা কি করে সম্ভব? তুমি জানো তোমার শাশুড়ি এই তো 8টা বা 7টা, 7:30 এরকম সময় আমাদের দোকানে গেছিলেন, গিয়ে একটা 10 টাকা দামের খাতা আর একটা 3 টাকা দামের পেন কিনে এনেছিলেন। আচ্ছা, মানে এটা মৃত্যুর আগে একদম? হ্যাঁ, ওকে। মানে যেদিন আর কি আত্মহত্যা করেছেন, সেই দিনই উনি এরকম সকালবেলা গিয়ে ওখান দোকান থেকে একটা 10 টাকা দামের ছোট নোটবুক গুলো হয়, ওই নোটবুক গুলো আর একটা 3 টাকা দামের পেন কিনে এনেছেন। উনি ওটাতে নোট লিখেছিলেন ওনার আত্মহত্যা করার আগে। একটা কথা বলো, তোমার মা ফার্স্টে যখন ঘরে গেলেন, তখন ঘরটা কি ভেতর থেকে লক ছিল? কারণ না, লক ছিল না। না, দরজাটা ভেজানো ছিল। আর আমাদের ঘরটা না এমন পজিশনে যে বাড়ির যে গেট, আমাদের মেন গেট এন্ট্রান্স, ওখান থেকে সিধা হচ্ছে ঠাম্মির ঘর, তার পাশে হচ্ছে আমাদের ঘর, আর আমাদের ঘরের পাশে হচ্ছে বাথরুম, আর ঠাম্মির ঘরের পাশে হচ্ছে রান্নাঘর। আচ্ছা। হ্যাঁ, মানে জিনিসটা খুব না মানে উইয়ার্ড, কারণ একটা মানুষ প্যারালাইজড, বা তুমি বললে বাদিকটা প্যারালাইজ হয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ, তিনি এত কিছু করেছেন, নোট লেখার জন্য দোকানে গিয়ে পেন পেপার সব কিনে এনেছেন, এবং আত্মহত্যাও যখন করেছেন তার আগে পুজো করেছেন এবং দরজাও দেননি। না। বাপরে বাপ। আর আমাদের ওই দুটো ঘরের মাঝখানে একটা দরজা রয়েছে। একটা মানুষ তো গোঙাবেও অন্তত, যখন সে আত্মহত্যা করবে কষ্টে, সে গোঙানিতেও তো অন্তত আমাদের ঘুমটা ভাঙবে বা কিছু তো একটা হবে, সেটাও আমরা কোনো শব্দ শুনতে পাইনি, আমরা মরার মতো ঘুমাচ্ছিলাম। আর সব থেকে বড় কথা, সেই দিন আমার 7:30টার সময় ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। আমার যখন অ্যালার্মটা বাজে না, আমি ওটাকে অফ করে আবার শুয়ে পড়ি। আর আমার ঠাম্মি আমাকে সবসময় বলতো যে তোর এই ঘুমই একদিন কাল হবে। এটাই হয়েছে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে আমার সাথে, আমার ঘুমটাই আমার কাল হয়েছে। তারপরে কি হয়, মানে পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়, তারপর ওখান থেকেই শ্মশানে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তারপর আমার ছোট ঠাম্মি এসে বলে আমার মাকে যে দোলা, বাবন আসবে, বাবন হচ্ছে আমার বাবা, বাবন আসবে, এসে না এই ঘরটাতেই শোবে, এই ঘরটা না ফাঁকা রাখতে নেই, যে ঘরটা আর কি ঘটনাটা ঘটেছে, এই ঘরটা ফাঁকা রাখতে নেই, এই ঘরটা না তুমি হালকা করে মুছে রাখো, আর একটু বিছানা করে একটা ঘটিতে করে জল রাখো। তো আমার মা আর কি, আমি আর আমার মা দুজনেই খুব ভয় পাচ্ছিলাম, দুজনেই খুব ভয় পাচ্ছিলাম। তো আমার মা, বাড়িতে এরকম একটা ব্যাপার হচ্ছে, ভয় তো পাবেই। হ্যাঁ, তো আমার মা আমাকে বলে যে শোনো, তুই একটু আমার সাথে চত। তো আমি মায়ের সাথে যাচ্ছি। এবার মা বাথরুমে গিয়ে দেখে যে জল নেই, বাথরুমে কোনো কিছুতেই জল নেই। তো মা আবার সেই নেতাটা নিয়ে রান্নাঘরে যায়, গিয়ে রান্নাঘর থেকে নেতাটা ভিজিয়ে এনে ঘরটা মুছছে। আর যেই সময় মা ঘরটা মুছছে, মা ওই ঘরে একা, আর আমি ওই ঘরের বাইরে দাঁড়িয়ে। ঢোকনি ভেতরে? একদমই আমি ভেতরে ঢুকিনি। মা যখন ঘরটা মুছে বেরিয়ে এলো, এসে রান্নাঘরে গিয়ে আমার নেতাটা ইয়ে করে ধুয়ে নিজের ঘরে ঢুকে গেল। এবার মায়ের পেছন পেছন আমি আসছিলাম। আমি না ঠাম্মির ঘরটা ক্রস করার সময় একবার দাঁড়িয়ে ভেতর দিকে দেখলাম, আমার চোখ পড়লো মেঝেতে। প্রস্তাবটা তুমি বিশ্বাস করবে না, আমি কি দেখলাম মেঝেতে তুমি জানো? আমার মানে ঠাম্মির ঘরটা, যেটা ঠাকুর ঘর, ওইখানের একদম দরজার শুরু থেকে, যেখানে দরজা, সেখান থেকে একদম খাট পর্যন্ত ঠিক ঠাম্মির পায়ের সাইজের ওই ভেজা মেঝেতে ছাপ। কি বলছো? এক্স্যাক্টলি। তুমি একবার ভাবো, মা মুছে বেরিয়ে গেছে, কিন্তু যে নেতা দিয়ে ঘর মুছছে সে কিন্তু আর ভেতরে ঢোকেনি।
আমি ঢুকবে না, আর আমি পালিয়ে বাইরে যাবে। দাঁড়িয়ে আমি বাইরে হ্যাঁ। দাঁড়িয়ে আর ওই সময় ওই মুহূর্তে আমাদের ঘরে আমি আর আমার মা ছাড়া কেউ নেই, আর বাকি সব সদস্য কিন্তু আমার ছোট ঠাম্মির ঘরে, কাকাদের ঘরে। তো কে ঢুকবে কৌস্তবদা ঘরে? আর তার থেকেও বড় ব্যাপার, তোমার মা যদি ঢুকতেন, খাট অব্দি যেতেন, শুধু যাবার ছাপ তো পেতে না, ফিরে আসার ছাপটাও পেতে। অবশ্যই। কোনো সেটা ফিরে আসার ছিল? ছাপ নেই, না কোনো ফিরে আসার ছাপ নেই। আমি না সেই সময় মাকে বলছি, আমি না ভয়ে আমার গলা কাঁপছে, আমি বলছি ও মা একবার এদিকে শোনো। আমি এরকম ভাবে ডাকলাম, হুম। মা এলো, এসে বলছে বল। আমি বললাম এ দেখো মা। মা তাকিয়ে না কিছুটা ভয় পেল। মা না বলছে তুই ঘরে চল, বাবা আসুক আমি বাবাকে বলবো। আমরা ঘরে গেলাম, দুজনে মিলে বসে আছি, বাবা এসছে। হুম। আসার পরে বাবা আর কি সেদিন তো আর কিছু খায় দেয়নি আমার বাবা, আমরা কেউ কিচ্ছু খাইনি। হুম। আমরা বাবা গিয়ে শুয়ে পড়ে মেঝেতে ওই ঘরে, আর আমি আর মা তার পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ি। এবার শুয়ে আছি, ঠিক বাবা শুয়েছে 10-15 মিনিটের মধ্যে বাবা ফিরে এসছে আমাদের ঘরে। এসে বলছে দোলা আমার না ওই ঘরে ভালো লাগছে না, আমার না ভয় করছে, তুমি ওই ঘরের বিছানাটা তুলে এই ঘরের মেঝেতে করে দাও না। আর আচ্ছা। আমি বলে রাখি আমার বাবা কিন্তু খুব সাহসী মানুষ, একদমই এসব ভয় পায় না। হ্যাঁ, মেক সেন্স, কারণ যদি ভয়ই পেতেন তাহলে ওখানে ইন দ্য ফার্স্ট প্লেস শুতে যেতেন না। শুতেই যেতেন না, উনি বলতেন যে না আমি ঘরে শোবো না। কিন্তু উনি শুলেন 10-15 মিনিটের মধ্যে উনি ফিরে এসে বলছেন দোলা আমার না ওই ঘরে ভালো লাগছে না, ভয় করছে কেমন একটা, তুমি ওই ঘরে বিছানাটা এই ঘরে করে দাও না। তারপর মাও ভয় পাচ্ছিল, যেহেতু মা বললো ঠিক আছে তুমি আমার সাথে চলো, আমি বিছানা তুলে এনে এই ঘরে করে দিচ্ছি। তো মা গেল, মায়ের পেছন পেছন বাবা গিয়ে দুজনে মিলে বিছানাটা করলো, করে শুয়ে আছে আমার বাবা। শোয়া হলো। এবার আমি না সেদিন আমার মনে মানে হচ্ছে যে বাবা ওই ঘরে শুলেন না, তোমাদের ঘরে এসে শুলেন? হ্যাঁ একদম আমাদের ঘরে এসে শুয়ে পড়লেন মানে নিচে। ঘরটা খালি থাকলো? ঘরটা খালি থাকলো আর পুরো বাড়িতে লাইট জ্বলছে, আমাদের আচ্ছা। ঘরে সব প্রত্যেকের ঘরে লাইট জ্বলছে। এরপর আমি একদম মানে আমি চোখ বন্ধই করতে পারছি না সেদিন। আমার মনে হুম। হচ্ছে আমি চোখটা বন্ধ করলেই আমার আমার মধ্যে না ওই দৃশ্যটা ভেসে উঠছে, ঠাম্মির ঝুলন্ত দেহটা আমার পুরো চোখের সামনে ভেসে উঠছে। আমি চোখ বন্ধ, আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না দাদা। আমি ঠিক 6টা থেকে 6:30 এরকম সময় আমি হুম। ফিল করলাম আমার বুড়ো আঙ্গুলটা পায়ের কেউ জোরে ঝাঁকিয়ে আমাকে বললো কি রে ফুল তুলবি না। এটা শুনেছো তুমি? এটা শুনেছি, আর খুব সফট একটা গলা, কি রে ফুল তুলবি না। আর পায়ের যে আমার আঙ্গুলটা ঝাঁকিয়েছে না প্রচন্ড জোরে, যেই ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। তো আমি না উঠে শটাং বসে পড়েছি। হুম। আমি মাকে কিচ্ছু বলিনি, আমার না কি হলো আমি জানি না, আমি আর ঘুমালাম না। আমি না উঠে ওই জবা গাছটার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি আর বলছি মামা মামাকে ছেড়ে যেও না। আমি ঠাম্মিকে মাম্মা বলতাম, আমি বলতাম মাম্মা মামাকে ছেড়ে যেও না, তুমি আমার সাথেই থাকো, আমি তোমাকে রোজ খাবার দেবো। এটা কাঁদছি, বলেছো? হ্যাঁ কাঁদছি আর অনবরত এই 3টে লাইন আওড়াচ্ছি আমি, যে এটাই বলে যাচ্ছি মাম্মা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার সাথেই থাকো, আমি রোজ তোমাকে খাবার দেব। আমি কোন ঘোরে বলেছি, কিসে বলেছি আমি জানি না, আমি এটাই বলে গেছি, কন্টিনিউ কতক্ষণ বলেছি আমি জানি না। তারপরে আমি সেদিন খাবারও দিই, সেই দিন দুপুরবেলা ফল ঠল যা ছিল কেটে কুটে আমি একটা সোলার থালা করে আর প্লাস্টিকের গ্লাসে করে জল দিয়ে ওই জবা গাছের সামনে দিয়ে আসি। আচ্ছা। এবার রাত্রেবেলা সেদিন আর কোনো ঘটনা ঘটেনি, আমরা নর্মালি শুয়ে টুয়ে ছিলাম। সেই দিনও বাবা আমাদের সাথেই শোয় এবং লাইট ফাইট ঘরে জ্বলছিল। তো পরের দিন সকালবেলাও সেম ঘটনা ঘটে কৌস্তবদা। কেউ আবার আমার বুড়ো আঙ্গুলটা ওইরকম 6টা থেকে 6:30 নাগাদ নাড়িয়ে একদম ঝাঁকিয়ে দিয়ে বলছে কি রে ওঠ ফুল তুলবি না। সাংঘাতিক। আমি আমিও সেদিন আর ঘুমাইনি, কিন্তু সেদিন আমি আর ওরকম গিয়ে কাঁদছিলাম না, আমি অনেকটা সয়ে গেছে আমার ব্যাপারটা। তো আমি না উঠলাম, মায়ের হাতে হাতে সব কাজগুলো করছিলাম। এরপর আমরা দুপুরবেলা আর কি বসে আছি সবাই একটা জায়গায়, আমি মা বাবা। তো সেই সময় মানে দুপুরবেলা ওই 3টে 3:30 নাগাদ এরকম সময় পুরো বাড়িতে একটা আষ্টে মাছের গন্ধ।
একদম আষ্টে পুরো মাছের গন্ধ, যেন কোনো মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে অনেকগুলো মাছ মরে ভেসে উঠলে যেরকম একটা গন্ধ হয় না, এক্স্যাক্টলি সেরকম গন্ধ। আমরা না কেউ কারোর দিকে কোনো তাকানো নেই, আমরা প্রত্যেকে চিৎকার করে বাড়ির বাইরে বেরিয়ে এসেছি, ইনক্লুডিং আমার ছোট কাকাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার্স। আচ্ছা, এসে না আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আমরা একে অপরের মুখের দিকে দেখছি। এবার আমার ছোট কাকা কিছুটা সাহস করে বলে, বড়দা দাঁড়াতো, দেখি তো পুকুর থেকে কোনো মাছ মরে ভেসে উঠেছে কিনা, মনে হয় এই পাড়ে এসছে আমাদের পাড়ে। তো আমার ছোট কাকা যায়, গিয়ে দেখে, কিন্তু কিছু পায় না, কোনো মাছ টাছ নেই। তো আমরা আবার ফিরে আসে, আমরা প্রায় 10 থেকে 15 মিনিট এরকম দাঁড়াই। দাঁড়ানোর পর আমরা গন্ধটা যখন দেখছি হালকা হচ্ছে, আমরা আবার বাড়ির ভেতরে চলে যাই। এবার সেই সময় আমার ছোট ঠাম্মি আমার বাবাকে ডেকে বলে, দেখ বাবু, বর্দি তো মারা গেছেন, যে সময় মারা গেছেন সেই সময়টা না তুই একটু ভালো ব্রাহ্মণ ডেকে জিজ্ঞেস করিস কোনো দোষ পেয়েছেন কিনা। তো যখন আমার বাবা এরকম ডাকেন ব্রাহ্মণকে, তো ব্রাহ্মণ বলেন যে উনি 3টে দোষ পেয়েছেন। ওকে, কোন বার মনে ছিল তোমার? হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল। আচ্ছা, রবিবার ছিল। 3টে দোষ পেয়েছেন, তাই তো? 3টে দোষ পেয়েছিলেন। তো আমার আর কি সেকেন্ড দিন এই ঘটনাটা ঘটলো কৌস্তবদা। সেই দিন রাত্রেবেলা, সেকেন্ড দিন রাত্রেবেলা আমরা শুয়ে আছি, 12টা 12:30 ম্যাক্স এরকম সময়। আমাদের না কলাপসিবল গেট রয়েছে, তারপর কাঠের দরজা, কলাপসিবল গেটে তালা ঝোলানো। মনে হচ্ছে কেউ তার সর্বশক্তি দিয়ে ওই কলাপসিবল গেটের মধ্যে জোরে জোরে ধাক্কা মারছে, আর তালাটা না বারবার ওই গেটটায় গিয়ে ধাক্কা লাগছে, জোরে জোরে আওয়াজ করছে। ওকে ওকে, এটা কন্টিনিউ 15 মিনিটের মতো হয়েছে। আমি, আমার মা, বাবা 3 জনে উঠে বসে একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করছি, এটা কি হচ্ছে। তারপর কিছুক্ষণ পর জিনিসটা বন্ধ হয়ে যায়। আমরা যে যার মতো শুয়ে পড়ি। আমি কিন্তু শুইনি, আমি আর কি ফোন ঘাটছিলাম চাদর মুড়ি দিয়ে। তো এমন সময় রান্নাঘর থেকে আওয়াজ হচ্ছে কেউ যেন বাসনগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে তুমি যদি একটা তোমার হাত থেকে থালা বা প্লেট পড়ে যায় তাহলে একটা নর্মাল আওয়াজ হয়, এটা তুমি বুঝতে পারবে যে ফেলে দিল জিনিসটা, না পড়ে গেল জিনিসটা। এবার তুমি যদি একটা থালা একটা ছুঁড়ে ফেলে দাও, ফেলবে, ছুঁড়ে ফেলে দিল এই থালাটা, এটারই আওয়াজ হলো। ঠিক সেরকম ছুঁড়ে জিনিসটা কেউ ফেলে দিল, এরকম মানে অজস্রবার এরকম হয়ে যাচ্ছে। এবার আমি না মাকে বললাম, মা উঠে বসে, মা কিন্তু আওয়াজটা পেলো। মা আমাকে বলছে, আজ রাতে আমি উঠবো না, আজকে যাই হয়ে যাক, আজ উঠবো না, কাল সকালে দেখা যাবে, যা হওয়ার হবে। তো আমরা ভোর ভোর উঠেছি, কারণ এটা 3rd দিন ছিল, সেদিন ঠাম্মির কাজ ছিল। তো আমরা উঠলাম, উঠে যখন রান্নাঘরে যাই কৌস্তবদা, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বাসন নিজের জায়গায়। মানে যে শব্দগুলো পেয়েছিলে সেরকম কিছুই নেই, মানে বাসনগুলো পড়ে থাকার কথা। তাহলে হ্যাঁ, তাহলে তো বাসনগুলো পড়ে থাকবে এদিক ওদিক। ওকে, বাসনগুলো নিজের জায়গায়। এবার ব্যাপারটা কিছুটা খটকা লাগছে আমাদের। তো এবার সেই দিন আমাদের কাজ ছিল, তো দুপুরের দিকে আমার বন্ধুরা আমাকে ফোন করে আমার মাকে আর কি বলে যে, আন্টি ওকে একটু ছাড়ুন না, ওর তো মন মেজাজ ভালো নেই, ওকে নিয়ে আমরা একটু বেরোই, আমরা ওকে সন্ধ্যের আগেই বাড়িতে আর কি ছেড়ে দেবো। তো মা বলে যে না, এই সময় বেরোতে নেই, ওষুধ কাটলে তারপর তোমরা যেও যেখানে যাওয়ার। তো ওরা অনেক জোরাজুরি করে, যার কারণে আমার মা রাজি হয় আর কি যেতে, ওই সংকোচ বোধ করে, একটু রাজি হয়ে বললো ঠিক আছে নিয়ে যাও, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাকে বারবার বলেছিল যে তুই কিন্তু সন্ধ্যের আগে চলে আসবি, কোনো অন্ধকার গলিতে একা একা ঢুকবি না। আর শ্রাদ্ধের সময় না একটা দেখবে সবার কোমরে একটা লাল কার বেঁধে দেয়, লাল না, হ্যাঁ লাল কার একটা বেঁধে দেয়। আমাদের বেঁধে দিয়েছিল ব্রাহ্মণটা একটা লাল কার। তো মা বলছে যে খেয়াল রাখবি এই কারটা যেন তোর কোমর থেকে না খোলে, আমাকে এটা বলে দিয়েছিল মা। তো এবার আমাদের না ফিরতে 7টা 7:30 এরকম সময় আমি দেখছি আমার না আবার ভয় করছে যে আমাকে তো আজকে মা খুব বকবে।
এবার আমি না আমার বন্ধুকে বলছি যে একটু তাড়াতাড়ি চল না, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি দিয়ে আয় না, আমাকে তো বাড়ি যেতে হবে, তুই জানিস না আমার মা আমাকে বকবে, আমি আমি ওর উপর রীতিমতো চোটপাট করছি, আমি বলছি তাড়াতাড়ি চল না। তো আমাকে ও বলছে দেখ একটা রাস্তা আছে, কিন্তু রাস্তাটা কিন্তু শর্টকাট হবে গেলে, কিন্তু রাস্তাটা কিন্তু অন্ধকার, তুই যাবি, তুই ভয় পাবি না তো? আমি বলেন আমার বাড়ি যাওয়া নিয়ে কথা, তখন না আমার একদম লক্ষ্য যে আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, যেন আমাকে মায়ের বকুনি না শুনতে হয়। তো আমি ওকে বললাম যে হ্যাঁ তুই ওই রাস্তা দিয়েই চল, আমাকে নিয়ে চল। তো আমাদের আমার 3টে বন্ধু ছিল আমার সাথে, আর আমি ছিলাম 4জন। তো আমরা ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা কেমন বলতো, মাঝখানে রাস্তা, দুধারে জঙ্গল, আর পুরো অন্ধকার। আর যেদিন আমার ঠাম্মি মারা যায় সেদিন বৃষ্টি হয়েছিল খুব, তো রাস্তাটায় জল জমেছিল। তো আমরা সাইকেলে ছিলাম প্রত্যেকেই, তো আমি একজনের পেছনে ডাবল ক্যারি ছিলাম। তো আমাকে বললো অন্বেষা তুই নেমে যা, নাহলে পড়ে যাব, জলে আমি কিছু দেখতে পাচ্ছি না, রাস্তা অন্ধকার। তো আমি নেমে গেছি। এবার ওরা 3জন আগে আগে, আমি পেছনে পেছনে হাঁটছি। তো মানে আমি না শুনতে পাচ্ছি কেউ আমাকে বললো ছুটকি একবার তাকা। এটা শুনে না কৌস্তবটা আমার গায়ে কাটা দিয়ে উঠলো। আমি না পেছনে ঘুরে তাকাইনি, আমি না আবার 3-4 পা এগোলাম, আবার আওয়াজটা ছুটকি একবার তাকা। আচ্ছা, এইটা যখন আমি সেকেন্ড টাইম শুনেছি না, আমি না ভয়ে, আমার যে আগে বন্ধুটা ছিল আমি ওর হাতে খিমচে দিয়েছি, আমি বলছি তাড়াতাড়ি চ না এখান থেকে, আমি ওর উপর চিৎকার করে ওকে খিমচে দিয়ে বলছি তাড়াতাড়ি চল না এখান থেকে। তো আমি বাড়ি ফিরি, মায়ের বকাঝকা শুনি। তো তারপর বকাঝকা কেন করেছেন? দেরি হয়েছে? দেরি হয়েছে, মা বলেছিল যে বেরোতে থাকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর কোন দিক থেকে? আমরা গেছিলাম বেলুড় মঠের দিকে। ফেরার সময় এই কেসটা হয়েছে? হ্যাঁ, ফেরার সময় এটা হয়েছে। তো আমি বাড়িতে ঢুকি, তো ঠাকুমার সব পছন্দের রান্না বান্না করে ঠাকুমাকে খেতে দিয়ে আসে। তো খেতে দেওয়া হলো। তো আমাকে বলা হয়েছিল যেতে, কিন্তু আমি এতটাই ভয় পাচ্ছিলাম, আমি না যাইনি। আমি আর কি মানে একটার সময় আমি বলছি যে মাম্মাম তুমি আমাকে ছেড়ে যেও না, আর একটা সময় ওই মাম্মামকেই আমার ভয় লাগছে। মানে এটা 3 দিনের মাথায়, আর ইন বিটুইন তুমি কি ওই জবা গাছের ওখানে খাবারটা দিতে? একদম, আমি টানা 1 মাস, যেদিন থেকে মানে যেদিন মারা গেছেন তার পরের দিন থেকে আমি টানা 1 মাস ওই জবা গাছের ওখানে খাবার দিয়েছি। এটা খুবই পিকুলিয়ার। একটা দিকে তুমি বলছো ভয় লাগছে, আবার ওই সময়টা তুমি আবার খাবারও দিতে যাচ্ছ। এক্স্যাক্টলি, আমি জানি না আমি কোন ঘোরে ছিলাম না কিসে ছিলাম, আমি সত্যিই জানি না। আমি খাবার দিতাম, যাই রান্না হতো আমি ওটা দিয়ে দিতাম ওখানে। আচ্ছা। তো এবার আমি যাই, এবার ওখানে সব খাবার টাবার দিয়ে এসে সবাই পিসিরা, আমার 3টে পিসি আর আমার বাবা, সবাই আমার কাকারা সবাই মিলে একসাথে বসে আছে বারান্দায়, আর কথা বলছে যে কি হবে না হবে এরপর। তো এবার না আমার না মাথায় টনক নড়েছে যে ঘটনাটা বলি আমার এদেরকে, নহলে মানে আমার তো ভয় লাগছে, আমি তো চেপে রাখতে পারছি না। আমি ওদেরকে না বললাম, তো যে এরকম প্রথম থেকে যা যা হয়েছে সব বললাম। তো তারপরে না আমাকে আমার বড় পিসি বলছে যে তুই ভয় পাচ্ছিস তাই জন্য এসব হচ্ছে, এসব কিচ্ছু না রে। এরকম করে যখন বলছে, আমার ছোট পিসি আমার বড় পিসিকে থামিয়ে দিয়ে বলছে দিদি তুই এটা বলিস না, আমার সাথেও হয়েছে। আমারও কিরকম বুড়ো আঙ্গুল নাড়িয়ে দিয়ে যেন বলেছে যে কিরে ওঠ, ফুল তুলবি না, এটা আমার সাথেও ঘটেছে দিদি, এরকম করে। মানে তখন আমি যখন বললাম তখন আমার ছোট পিসি বললো, আমার ছোট পিসিও কিন্তু ব্যাপারটা চেপে গেছিল। আর ছোট পিসি হচ্ছে আমার ঠাম্মার সব থেকে পছন্দের মেয়ে বলতে পারো, খুব আদরের। মানে তুমি এবং তোমার ছোট পিসির সাথেই এটা হয়েছে, কারণ দুজনেই খুব আদরের ছিল আই গেস। হ্যাঁ, আমি পুরোটাই ঠাম্মার কাছে মানুষ তো ছোট থেকে, তো ঠাম্মার সাথেই আমি খেতাম দিতাম শুতাম সব আমার ঠাম্মার সাথেই ছিল। তো এরপর আমরা আর কি পুরো ব্যাপারটা আর কি আলোচনা করা হলো। তারপর আমার বড় পিসি আর কি বললো যে দেখ যখন এসব হচ্ছে তখন যাই আওয়াজ শুনিস যাই করিস বাইরে ঠাইরে বেরোবি না, একা একা, কেউ বাথরুম টাথরুম গেলে আরেকজনকে সাথে নিয়ে যাবি, এসব বলে ঠলে ওরা যে যার মতো চলে যায়। তো এরপরে যেটা হয়, আমি না
পরের দিন মানে এরকম পর থেকে আমি না যখনই ঘুমাতাম আমি না স্বপ্ন দেখতাম। কি স্বপ্ন দেখতে? স্বপ্ন দেখতাম, আমি তোমাকে উদাহরণ দিই যে আমি দেখছি আমি তোমাকে বলেছিলাম নোটিস করবে যে আমাদের দুটো ঘরের মাঝখানে একটা দরজা আছে। আমি দেখতাম যে আমার ঠাম্মি ওই দরজাটা খুলে এসে আমার পায়ের সামনে দাঁড়ালো। আমি শুয়ে আছি, আমার পায়ের সামনে দাঁড়ালো, আমার দিকে স্বপ্নে দেখছি চেয়ে আছে আমার দিকে, পায়ের সামনে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। আবার দেখছি মানে পুরো প্রত্যেকটা স্বপ্নে যেটা একদম সিমিলার জিনিস থাকতো সেটা হচ্ছে মাঝখানের দরজাটা। আচ্ছা আচ্ছা। মাঝখানের দরজাটা থেকে ঠাম্মি এলো, এসে আমাকে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছে। ঠাম্মি আমাকে খাইয়ে দিচ্ছে নিজের হাতে, আমি এগুলো স্বপ্নে দেখতাম। এবার আমার না ওই মাঝখানের দরজাটা একটা আতঙ্ক হয়ে গেছিল। আমি না যখন নর্মাল শুয়ে থাকতাম, আমি দিনের বেলা ওই বাড়িতে থাকতে পারতাম না। আমি যখন শুয়ে থাকতাম আমি না বারবার ওই রাত্রেবেলা হলে ফ্ল্যাশ মেরে ওদিকটা দেখতাম যে দরজাটা খোলা নেই তো, কেউ আসছে না তো, দরজাটা ভেদ করে কেউ দরজাটা খুলে আসছে না তো। আমি খালি এরকম দেখতাম ফ্ল্যাশ মেরে মেরে। তো এবার একটা সময় কি হয় যে আমি না ফিল করতে মানে আমি জানি না যে এটা আমার অন্য কিছু বা কি, আমি না একটা সময় ফিল করতাম যে আমি ধরো রান্নাঘরে গেলাম, কেউ যেন হাঁটু গেড়ে বসে আমাকে দেখছে। হাঁটু গেড়ে বসে তোমায় দেখছে? হ্যাঁ, রান্নাঘরে এরকম আমি বসে আছি বা খাবার খাচ্ছি, যাই হোক, কেউ আমাকে যেন এরকম আরে বসে না বয়স্ক মানুষরা খুব হাঁপিয়ে গেলে দেখবে বসবে একটুখানি হাঁটুটা ইয়ে করে, তিন মাথা যেটাকে বলে, ওরকম ভাবে বসে কেউ আমাকে যেন দেখছে। আমার সবসময় ফিল হতো যে আমি ধরো কোথাও যাচ্ছি, আমার পেছনে কেউ, আমি ধরো বেসিনে কিছু করছি, আমার মনে হচ্ছে আমার মাথার উপরটায় সিলিং থেকে কেউ যেন আমাকে দেখছে। অলওয়েজ আমার এরকম ফিল হতো। তার থেকেও বড় ব্যাপার যেটা হচ্ছে, স্বপ্নে তুমি দেখছো যে একজন মৃত মানুষ তোমাকে খাইয়ে দিচ্ছে বা তোমার থেকে খেতে চাইছে, এই জিনিসটা খুবই ভয়ানক। হ্যাঁ, আমাকে নিজের হাতে আমি দেখছি উনি আমাকে খাইয়ে দিচ্ছেন। আমি তো একটা সময় এটা দেখেছিলাম যে উনি ওই মাঝখানে দরজা থেকে বেরিয়ে এসে আমার হাতটা ধরে নিয়ে আমাকে একটা 3 রাস্তার মোড়ে দাঁড় করালেন, যে 3 রাস্তার মোড়টা আমার খুব চেনা। আর এমন না কৌস্তবদা যে আমি স্বপ্নগুলো ভুলে যেতাম দেখার পর, আমার পাই টু পাই প্রত্যেকটা স্বপ্ন মনে আছে। যারা স্বপ্ন দেখে তারা তো স্বপ্নটা সকালবেলা উঠে অর্ধেক মনে থাকে অর্ধেক মনে থাকে না, কিন্তু আমার না পুরোটা স্বপ্ন মনে থাকতো। এরপর যেটা আর কি হয়, তো আমার ভাইয়ের তোমার ভাইও আছে? হ্যাঁ, আমার ভাই রয়েছে একটা। তো এটা আমি বলছি 2020 8ই অগস্টের ঘটনা, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে 2 মাস কেটে গেছে। 2 মাস পুরোটাই আমার উপর থেকে, খালি আমি স্বপ্নই দেখে যাচ্ছি এরকম, রোজ নতুন নতুন এরকম স্বপ্ন দেখছি। তো এবার 2020 8ই অগস্টের ঘটনা। তো আমার ভাইয়ের সেদিন জন্মদিন ছিল। তো আমার মানে তুমি দেখবে কোনো কিছু খারাপ হওয়ার আগে না তোমার মন এক এক সময় বলে যে আজকে না এখানে যাব না, কিছু একটা খারাপ হবে। তো আমারও মনের মধ্যে না সেরকম গাটস ফিলিং কাজ করছে যে আজকে না কিছু একটা খারাপ হবে। তো আমরা সবাই খাওয়া দাওয়া একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, তো সেটা খেয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে আছি সবাই। আর তখনও পর্যন্ত, এটা কিন্তু কেটে গেছে অনেকগুলো মাস, তখনও কিন্তু আমরা ওই ঘরে কেউ একা শোয়ার সাহস করতাম না। ওই ঘরটা কিন্তু টানা 1টা বছর ফাঁকা ছিল, লাইট জ্বলতো শুধু। টানা 1টা বছর ওই ঘরটায় লাইট জ্বলেছে, কেউ শোয়নি, কেউ শোয়ার সাহস করেনি। এমনকি আমার বাবা ওই ঘরের থাকা সমস্ত ফার্নিচার বিক্রি করে দিয়েছিলেন। পরে গিয়ে যখন 1টা বছর পর ওনার মনে আর একটু সাহস এলো, তখন উনি সব ফার্নিচার গুলো কিনে আবার ওই ঘরে একা শোয়া শুরু করলেন। মানে তুমি আমাকে যেটা বলছো, জুন মাসে উনি মারা গেলেন, এরপরে তোমার অগস্ট মাসে 2020 সালে ভাইয়ের বার্থডে। হ্যাঁ, এটা সেম বছরেই হচ্ছে? হ্যাঁ, সেম বছরে। ভাইয়ের বার্থডের সময় কি হলো? ভাইয়ের বার্থডের সময় আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। কৌস্তবদা আবার সেই রিপিট হলো ঘটনাটা, যে কেউ একজন আবার মনে হচ্ছে তার সর্বশক্তি দিয়ে কলেজপুর গেটের মধ্যে ধাক্কা মারছে। আবার
আবার কেউ চোট চোট ধাক্কা মারছে। আমরা তখন জেগে, আমরা তখন কেউ ঘুমাইনি, বাবা, আমি, ভাই, মা, সবাই একে অপরের মুখের দিকে দেখছি আর আর ভাবছি যে আবার, মানে এই ঘটনা আমাদের না তখন মনে হচ্ছে আবার। এবার কিছুক্ষণ পর ওটা যখন স্টপ হয়ে গেল, আমরা শুয়ে পড়েছি। এবার আমি না একটু রাত জেগে থাকি, তো আমি একা রাত জেগে থাকি, তো আমি আবার ওরকম ফোন দেখছি। তো আমাদের বাড়িটা না, বললাম তোমাকে যে অনেক গাছ রয়েছে। তো আমাদের বাড়ির যে মানে আমাদের ঘরের পাশে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, সেইখানে গাছ রয়েছে অনেক। আর শুকনো পাতার উপর থেকে যদি তুমি খুব মানে আস্তে 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 হাঁটো, তাও কিন্তু ওই শুকনো পাতাতে আওয়াজ হবে। ডেফিনেটলি ঠিক ওই রকম শুকনো পাতার উপর যেন কেউ খুব চুপি 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 পা ফেলছে, যেন কেউ বুঝতে না পারে, এরকম একটা ইন্টেনশন নিয়ে পা ফেলছে, আর ওই শুকনো পাতাগুলো কড়মড় কড়মড় আওয়াজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা না আমি শুনতে পেলাম। আমি না মানে হাতটা বাড়িয়ে কোন রকম মাকে শুধুমাত্র মাকে ডাকলাম, আর ইশারায় বলছি চুপ করে শোনো, মানে আমি একটা এরকম করে বলছি চুপ করে শোনো। তো মা বলছে, মা না শুনলো, শোনার পর বাবাকে ডাকলো, বাবা শুনলো, শোনার পর বাবা আর মা দুজনে মিলে গিয়ে পেছন, আমাদের বাড়ির যে পেছনটা সেখানটা দেখে এলো, দেখলো কিচ্ছু নেই। বাবা উল্টে আমাকে বকা দিয়ে ঘুম পাড়িয়ে দিল, বলছে তুই রাত্রেবেলা ফোন দেখিস জেগে জেগে, তাই জন্য এসব তোর সাথেই, তুই শুনিস, তোর সাথেই হয়, তুই ঘুমাতো। আমাকে একরকম ধমক দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমাকে বলছে তুই ঘুমা, তুই রাত্রেবেলা ফোন দেখবি না, তুই দেখে থাকিস বলে এসব তুই শুনতে পারছিস। আমি না শুয়ে পড়লাম, আমি বললাম ঠিকই তো, রাত্রেবেলা না জেগে থাকলে ভয়ও করবে না আর কিছু হবে না, আমি ঘুমিয়ে পড়বো এবার থেকে তাড়াতাড়ি। তো আমি শুয়ে পড়ি। এরপরে আমি না প্রেজেন্স ফিল করতাম কারোর, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। আর এই যে জুন মাসে মারা গেলেন, তুমি বললে যে 1 মাস খাবার দিতে যেতে, হ্যাঁ, সেই কেসটা কিভাবে ধরা পড়লো, বা সেই কেসটা তুমি কিভাবে, মানে 1 মাসই কেন, তার বেশিও তো দিতে পারতে, ওটা বন্ধ হলো কি করে? 1 মাস, কারণ আমার মা কিন্তু কোনো অবজেকশন করেনি আমায় যে তুই দিবি না, এটা না সেটা না। কিন্তু আমার মা আমার দিদাকে জানায়, দিদাকে ফোন করে বলে যে জানো তো মা, শোনো না, এরকম খালি জবা গাছের ওখানে গিয়ে দুপুরবেলা খাবার দিয়ে আসি। আমি কিন্তু শুধুমাত্র দুপুরবেলাতেই খাবার দিতাম। আমি কেন দিতে জিজ্ঞেস করনি কিছু? কাকে দিতাম আমি নাকি আমি ঠাম্মাকে দিতাম আমার খাবারটা, যে উনি যেন খায় খাবারটা। আমি পুরো একটা কি বলবো, স্টুপিডের মতো কাজ করেছি। তোমার বাড়ি থেকেও তোমার মাটাও তো আটকাতে পারেন না, আমার মা আটকাননি আমাকে, আমার মা আমাকে কিচ্ছু বলেনি। আমার মা ঘটনাটা যখন আমার দিদাকে জানায় যেরকম খাবার দেয়, আমার দিদা না মানে মাকে ধমক দিয়ে বলছে যে তুই কেন আটকাসনি, তুই জানিস না ও যেটা করছে সেটা ভুল করছে, ও তো আরো মায়া বাড়াচ্ছে ওনার, উনি তো বাড়ি ছেড়ে যাবেনই না, উনি তো ওই বাড়ির আশেপাশে ঘুরঘুর করবেন ওর খাবারটা খাওয়ার লোভে। আচ্ছা আচ্ছা, তুই ওকে খাবার দিতে না কর, তুই ওকে বল এটা বন্ধ করতে। তো এটা যখন আমাকে মা বলে, আমি না তারপর থেকে আর খাবার দিতাম না। মা আমাকে অনেক বকাঝকা করে যে এরকম দিদন বলেছে, তুই কিন্তু দিবি না খাবার। তো তারপর আমি তারপর থেকে আমি আর খাবার দিতাম না। আচ্ছা, তো এরপর আমি যেখানে বলছিলাম যে এটা 2021-এর ঘটনা, আমার খালি কিন্তু প্রেজেন্স ফিল হতো এর মাঝে, এর বেশি কিন্তু কিচ্ছু না, ঠিক আছে? তো 2021 অবধি তোমার মানে এই প্রেজেন্সটা ফিল হচ্ছে বাড়িতে? হ্যাঁ, প্রেজেন্সটা ফিল হচ্ছে। এবার এরকম জানুয়ারি, শীতকাল, ঠিক আছে, আমার জানুয়ারি না ফেব্রুয়ারি এরকমই কিছু হবে, শীতকাল। তো আমার মা আর কি সকালবেলা উঠে ফুল তুলছে বাড়িতে। তো আমার পাশের বাড়িতে একটা দিদা থাকে, তো উনি না আমার মাকে ডাকছে, ডেকে বলছে দোলা এদিকে শোনো তো। তো আমার আর কি একটু মানে সকালবেলা কাজ করছে, এখন ডাকছে, বিরক্তি নিয়ে মা আমার বলছে হ্যাঁ বলো। বলছে তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? মা বলছে না বলো, তুমি বলো কি বলবে। তো দিদাটা আমাকে বলছে জানো তো তুমি, আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু কালকে না আমি তোমাদের এই গেটের সামনে তোমার শাশুড়িকে দেখেছি। মা বলছে কি?
বলছে হ্যাঁ গো আমি তোমার শাশুড়িকে দেখেছি, বিশ্বাস করো। উনি না এরকম বলছে যে মা কালীর দিব্যি বলছে আমি দেখেছি, মানে এরকম মা কালীকে দিব্যি দিয়ে বলছে যে হ্যাঁ গো আমি দেখেছি। একটা নস্যি কালারের নাইটি পরে, যেটা পরে উনি আত্মহত্যা করেছিলেন, ওই নাইটিটা পরেই। এবার উনি তো জানতেন না যে কোন নাইটিটা পরে আত্মহত্যা করেছিলেন, তো এবার মাই যখন উনি বললেন নস্যি কালারের নাইটি পরে, তখন মা বুঝলো যে হ্যাঁ এটা পরেই তো উনি আত্মহত্যা করেছিলেন। তো বলছে ওই নস্যি কালারের নাইটিটা পরে না আমি ওনাকে এই তোমাদের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি না আমার কালকে ছেলের বাড়িতে ফিরতে দেরি হচ্ছিল, তাই জন্য আমি রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, তখনই আমি এটা দেখেছি। আমার মা আর কি একটা তাচ্ছিল্য ব্যাপার যে দূর, আমরাই এখনো কাউকে দেখলাম না, আমাদেরই পরিবারের সদস্য আমরাই দেখলাম না, উনি দেখেছেন। মা আমাকে যখন ঘটনাটা বলছে আমারও সেম একই ফিলিং যে আমরাই দেখলাম না, উনি দেখে নিল, বাজে কথা বলছে। আমরাও তখন মানে তোমরা এড়িয়ে ফিল যাচ্ছি করেছো বাট স্বচক্ষে দেখোনি। না, তাই জন্যই আমরা ওনার কথাটা আর কি বিশ্বাস করিনি। এরপর যেটা হয়, তো আমার মা আর কি ওই পড়ে গেছে, মার্চ মাস পড়ে গেছে এরকম সময়, 2021-এর মার্চ মাস পড়ে গেছে এরকম সময় আমরা রাত্রিবেলা আর কি ডিনার করছি। তো তখন আর কি মা আমাকে বলছে জানিস তো কালকে একটা জিনিস দেখেছি। আমি আর ভাই দুজনে মিলে বলছি কি দেখেছো বলো, কারণ আমরা ভাবছি কোনো ইন্টারেস্টিং জিনিস আমাদের বলবে, তাই জন্য এরকম বারবার জোর করছি। তো তখন আমাকে মা বলছে না রে কালকে দেখেছি, কিন্তু তোকে না বললে তুই ভয় পাবি তোরা। এবার আমাদের আরো কিউরিওসিটি জেগে গেছে, আমরা বলছি বলো না কি দেখেছো। বলছে আমার মা না রাত্রেবেলা গরম জল খেয়ে তারপর ঘুমায়। তো আমার মা বলছে জানিস তো কালকে রাত্রেবেলা যখন আমি গরম জল করতে যাচ্ছিলাম না রান্নাঘরে, আমার না ওই টগর গাছটার নিচে না চোখ পড়লো, দেখি ওখানে তোর মামাম দাঁড়িয়ে আছে। যেই আমার চোখটা পড়লো উনি না চলে গেলেন রাস্তার দিকে। মানে তোমার ঠাম্মি দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, এটা শুনে না কৌস্তবদা এরপর আমাদের শুরু হয়েছে যে না কিছু একটা হচ্ছে যেটা আমরা মিস করে যাচ্ছি। আচ্ছা, তো এরপর আমি একটু ইন্টারাপ্ট করব। হ্যাঁ বলো। তোমার ঠাম্মি যে আত্মহত্যা করেছিলেন, ঠিক আছে, নোট পেয়েছিলেন নিশ্চয়ই? এক্স্যাক্টলি, আমি একদম মিস করে গেছি। শোনো কৌস্তবদা, যে নোটটার কথা বললাম যে উনি খাতা কিনে এনেছিলেন, পেন কিনে এনেছিলেন, ফার্স্ট পেজে উনি লিখেছিলেন আর কি নোট, যা যা ওনার বক্তব্য উনি লিখেছিলেন। কিন্তু সব থেকে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমরা মানে যখন পুলিশ আসে তখন ঘরটা যখন তল্লাশি নিচ্ছে তখন তো পুরো ঘরটা সার্চ করা হয়েছে, কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। কিন্তু যখন আর কি রাত্রে বেলার দিকে পিসিরা বসেছিল ওই সন্ধ্যের সময়, তখন না পিসি বসে কিছু একটা মানে করছিল, তো তখন পিসি ওই আর কি খাতাটা বের করেছে। এরপর বের করে না পিসি দেখছে, এবার পিসি না আমার ঠাম্মির হাতের লেখা খুব সুন্দর, তো এবার আমার পিসি বলছে এ দোলা দেখ এটা মায়ের হাতের লেখা না। আমার মাকে ডেকে বলছে দোলা দেখ এটা মায়ের হাতের লেখা না। এবার আমি সব থেকে ভালো চিনি আমার ঠাম্মির হাতের লেখা, আমি না গিয়ে বলছি এটা মামা মেরি হাতের লেখা, এই খাতাটা তো আমরা কেউ পাইনি, কোথায় ছিল, তুমি কি নিয়ে গেছিলে পিপি? আমি ভাবে বলছি আমার বড় পিসিকে, আমি বলছি তুমি কি নিয়ে গেছিলে পিপি? বলছে না রে আমি এখানে এসে বসলাম, আমি মনে হলো আমি কিছুর উপরে বসেছি তাই জন্য আমি দেখছি খাতাটার উপর বসেছি। কি লেখা ছিল জানো কৌস্তব? খালি লেখা ছিল যে তোমরা ছুটকিকে ভালো রেখো। ছুটকি মানে উনি আমাকে মেন করেছে, যে তোমরা ছুটকিকে ভালো রেখো, ওর খেয়াল রেখো। আচ্ছা, এই দুটো লাইনে উনি ওনার বক্তব্য শেষ করেছেন। তো মানে খুব স্ট্রেঞ্জ না ব্যাপারটা? খুবই স্ট্রেঞ্জ ব্যাপারটা। মানে ওনার কি কারণ ছিল, মানে 62 বছর বয়সে একজন মানুষ এরকম ভাবে আত্মহত্যা করছে, মানে কি কারণ, কেন জানি না কৌস্তবদা। উনি না মানে কি বলবো, একজন পড়াশোনা জানা শিক্ষিতা মানুষ ছিলেন। আচ্ছা,
তো সেখানে উনি উনি গীতা পর্যন্ত পড়তেন। তো একটা মানুষ যেখানে গীতা পড়ে তার এরকম হঠাৎ করে এইসব যা যা ঘটেছিল সেই দিন সকালবেলা, তার মধ্যে এইসব ব্যাপারটা একদমই মানা যায় না। এক্স্যাক্টলি ওটাই তো পয়েন্ট। তারপর কি হয় অন্বেষর? তো তারপর আর কি আমার মা ওরকম বলে, তারপর না আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে এখানে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে যেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তো এবার আমার এর মাঝে আমার ভাই একটা নতুন ক্লাসে ওঠে, তো ওর জন্য নতুন টিচার রাখা হয়। তো ওই দিদিটা আমাদের বাড়িতে পড়াতে আসতো। তো এরকম একদিন মাও নেই, মা আমার কাজ করেন, বাবাও কাজ করেন, তো এবার দুজনেই কাজে গেছেন। দিদিটা এসছে বিকেলের দিকে পড়াতে, ওনার পড়াতে পড়াতে সন্ধে হয়ে গেছে। তো দিদিটা এসছে, আমি ওনাকে চা করে দেবো। আমি বলছি দিদি দুধটা শেষ হয়ে গেছে, আমি দোকানে যাচ্ছি, পাশেই দোকান, আমি আসছি, হ্যাঁ দুধটা নিয়ে। দিদিটা বললো হ্যাঁ হ্যাঁ যা তুই। আমি না ফোনটা নিয়েই বেরিয়েছিলাম, আমি না পুরো দোকান পর্যন্ত যেতে পারিনি, দিদিটা আমাকে ফোন করেছে, করে বলছে একটু বাড়ি আসবি তুই, খুব দরকার। এবার দিদিটা না খুব ভয় পেয়েছে এরকম মনে হচ্ছে দিদিটার গলা শুনে। তো আমি না আর দোকান যাইনি, আমি বাড়ি এসেছি আবার রিটার্ন। এসে আমি বলছি কিছু হয়েছে দিদি, কেউ কিছু বলেছে? তো বলছে একটা কথা বলবো, বিশ্বাস করবি? যে বলো। দিদিটা বলছে যে জানিস তো আমার না মনে হলো এই বাথরুমের সাইড থেকে তোদের ওই পাশের ঘরটাতে কেউ একজন সরে গেল। ঘরে তখন ওই দিদি আর তোমার ভাই ছাড়া আর কেউ নেই? কেউ নেই। আচ্ছা আচ্ছা। তো কেউ একজন সরে গেল। তো আমি না দিদিটাকে আর পুরো ব্যাপারটা খুলে বলিনি, দিদিটা কিন্তু আমাদের ফ্যামিলিতে এত ব্যাপার ঘটে গেছে জানে না। তো আমি না দিদিকে আর কোনো ব্যাপার খুলে বলিনি, আমি বললাম দিদি কিছু না, তুমি ভুল ভাবছো। তো পরে মা যখন বাড়িতে আসে, আমি না মাকে বলি যে মা জানো তো দিদিটা না এটা 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 ফিল করেছে, দিদিটা আমাকে, আমি দোকানে যাচ্ছিলাম, আমাকে ফোন করে ডেকে বলেছে কথাটা। তো দিদিটা পরের দিন সকালবেলায় ফোন করে আমার মাকে বলে যে আন্টি আমার না শরীরটা খুব খারাপ, তুমি না আমার ভাইয়ের নাম শুভায়ু, বলছে তুমি না শুভায়ুকে আমার বাড়িতেই পড়তে পাঠিয়ে দিও, যদি তোমার প্রবলেম না হয়, আমি না পড়াতে যেতে পারবো না ওখানে, আর তুমি যদি আমার বাড়িতে না পাঠাতে পারো তাহলে আমি আর শুভায়ুকে পড়াতে পারবো না, আমার দ্বারা পসিবল না। দিদিটা ডিরেক্ট ফোন করে এটা আমার মাকে সকালবেলা জানায়। তো এবার আমরা বুঝতে পারি যে হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা দেখেছে যার জন্য বলেছে পড়াতে আসবে না, কারণ খুব সিম্পল কিছু দেখলে নিশ্চয়ই এটা করতো না, অ্যাবনর্মাল কিছুই দেখেছে। তো এরপর আমরা নর্মালি আর কি, তো আর যেটা হয় সব থেকে বড় জিনিস যে এই যে টাইম পিরিয়ড এর মধ্যে না আমাদের ফ্যামিলিতে ঝগড়া প্রচন্ড বেড়ে গেছিল, প্রচন্ড। তো মানে একটা খুঁটিনাটি বিষয়ে ঝগড়া, শুধু আমার মা বাবা আমার এদের মধ্যে না, কিন্তু আমার কাকা কাকি প্রত্যেকের মধ্যে ছোটখাটো বিষয়ে ঝগড়া, ইভেন আমার সাথে আমার মায়ের কিছু কিছু সময় লেগে যেত ঝগড়া। তো আমরা এগুলো আর কি নোটিসই করিনি যে এগুলো তো আগে হতো না, এখন কেন হচ্ছে, আমরা গুরুত্বই দিইনি এই জিনিসগুলোকে। তো এরপর যেটা হয় 2021টা এইভাবেই আমাদের কেটে যায়, মানে এরকম ঝগড়া, অশান্তি, কিছু প্রেজেন্স ফিল করা, এসবের মধ্যে দিয়েই আমাদের পুরোটা কেটে যায়। এর মাঝে যেটা হয় আমার সেটা হচ্ছে যে আমি খুব পাংচুয়াল থাকি সব জিনিস নিয়ে, যে এটা এই সময় করব, ওটা ওই সময় করব, কিন্তু আমি না এই জিনিসটা ঘটার পর 2020-র পর থেকে না আমি না আমার পড়াশোনায় সেরকম একটা মন লাগতো না, আমার মানে স্নান টান করতাম না, 6টার সময় সন্ধ্যে 6টার সময় স্নান করছি, 4টের সময় স্নান করছি, কখনো 7টার সময়, কখনো রাত্রেবেলা একেবারে গা ধুয়ে ঘুমাচ্ছি, মানে অপরিষ্কার থাকতাম। আচ্ছা আচ্ছা। খেতামও না পর্যন্ত ঠিকঠাক, পুরো শুকিয়ে যাচ্ছিলাম আমি, মানে আমাকে যেই দেখতো সেই আমাকে বলতো তুই তো শুকিয়ে যাচ্ছিস কেন রে। তো আমি এরকম পুরো শুকিয়ে গেছিলাম, এরকম অপরিষ্কার থাকতাম। তো এর আর সব থেকে প্রিয় জায়গা কি হয়েছিল আমার, ছাদ। আমি একটা চা খাওয়ার হলেও আমি ছাদে চলে যেতাম। আচ্ছা।
তো এরপর 2020 আর 2021 এইভাবেই আমার শেষ হয় আমাদের। তো 2022 সেরকম কিছু হয়নি। 2022 আমার শেষের দিকে, এটা বলা আমার মনে হয় একটু ইম্পর্টেন্ট, তাই বলছি, কারণ 2022 শেষের দিকে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। তো তার সাথেও আমার সেরকম বনতো না, মানে তার সাথেও আমার প্রথম 1 মাস ঠিক ছিল, তারপর ঝগড়া হতো, প্রচন্ড ঝগড়া হতো, খুব আজব আজব জিনিস নিয়ে ঝগড়া হয়ে যেত। তো আমি না সব, মানে আমার যদি একটা কেটেও যায়, আমি করতে থাকি সারাক্ষণ, যে লেগে গেল এখানটা। কখনো আত্মহত্যার কথা আমার মাথাতেও আসে না। তো এরকম খুব কোইন্সিডেন্স ব্যাপারটা বলতে পারো, যে 2020 লাস্টের দিকে যেহেতু আমার রিলেশনশিপটা হয়, 2022 শেষ, 2023 জুন মাসেই 10 তারিখে। মানে তুমি নোটিস করো, 2021 ব্যাপারটা বললে, তারপর 2022 কেটে গেছে, এখন 23 ব্যাপার বলছো, তাই তো? হ্যাঁ, 2022 শেষের দিকে আমার সম্পর্কটা হয়। আর 2023 কথা আমি বলছি, 2023 জুন মাসের কথা বলছি, 10 তারিখ, আর দিনটা রবিবারই ছিল। সেই দিন আমার আর কি, যে ছেলেটার সাথে সম্পর্ক ছিলাম তার সাথে খুব একটা ছোটখাটো বিষয়ে ঝগড়া হয়। আমি না ফোনটা তার রেখে দিই। এবার আমার ভাই ফুটবল প্র্যাকটিস করে, আমার ভাই ফুটবল প্র্যাকটিস থেকে এলো, এসে আমার কাছে খাবার চাইলো, আমি ওকে খাবার দিলাম, ও খেলো। আমি ওকে বলছি যে এই তুই যা তো, একটু বাইরে যা, খেলে আয়। ওকে আমি বের করে দিলাম ঘর থেকে। আর ঘরে কেউ নেই, আমার মা বাবা কেউ নেই, আমি ছিলাম আর ভাই ছিল, ভাইকে বের করে দিয়েছি। আমার না কি মনে হলো, যে ঘরে আমি আজ পর্যন্ত, মানে এই 2020 পর থেকে কোনোদিনও ঢুকিনি, সেই ঘরে আমি একটা আমার নতুন শাড়ি, আর ঠিক ওই যে চেয়ারটা নিয়ে আমি আত্মহত্যা করতে গেছিল, সেই চেয়ারটা নিয়ে ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। ফোনটা কিন্তু আমার হাতে। ঠিক সেই সময় আমাকে ছেলেটা ফোন করে, ছেলেটা আমাকে সরি বলার জন্যই ফোন করেছিল, যে ওর রিয়াক্ট করা উচিত হয়নি, এটসেট্রা এটসেট্রা। তো আমি না ওর কোনো কথা না শুনে আমি ওকে বলি, তুই আমার সাথে এই ব্যবহারটা করলি, ঠিক আছে দেখ তুই, আমি আর বাঁচবো না বলে ও লাইনে রয়েছে, আমি জানিও না, আমি ফোনটা কাটিও নি, আমি চেয়ারে দাঁড়িয়ে ফাঁস লাগাচ্ছি ফ্যানের মধ্যে। আচ্ছা আচ্ছা। এবার ফাঁস লাগিয়ে আমি না, তারপর যে আমি গলায় যে কাপড়টা দিলাম, তার ফাঁসটা দিলাম, তারপরে আমার আর কিছু মনে নেই, পুরো ব্ল্যাঙ্ক। এরপর আমি ডিরেক্ট যখন মাটিতে পড়লাম, তখন আমার মনে হচ্ছে যে কি হচ্ছিল এতক্ষণ, মানে একদম আকাশ থেকে বললাম যে কি হচ্ছিল এতক্ষণ। এবার আমি দেখলাম আমার মাথায় 2টো ক্লিপ লাগানো ছিল, 2টো ক্ল্যাচার। তো একটা ক্ল্যাচার ভেঙে পড়ে আছে নিচে। আমি বুঝলাম যে দড়িটা হয়তো এই ক্ল্যাচারে আটকে ছিল, যার জন্য যখন ক্ল্যাচারটা ভেঙে গেছে, ফাঁসটা আলগা হয়ে আমি মাটিতে পড়েছি। মানে তো বরাত জোরে বেঁচে গেছো। হ্যাঁ, হয়তো প্রাণটা আমার বেরিয়ে যেত আর কিছুক্ষণ হলেই। তো আমি না তখন আমার মাথায় এসেছে, আমি কেন এই ঘরে, আমার মাথায় একটাই কথা, আমি কেন এই ঘরে। আমি না ভয়ের চোটে দরজা খুলে বেরোচ্ছি, দেখছি আমার কাকি, আর কি আমার বড় কাকি আমাদের ঘরের দিকেই আসছে। তো আমি না গিয়ে কাকিকে জড়িয়ে ধরে বলছি, কাকি আমি না একটা ভুল করে ফেলেছি, আমি না আর কখনো এটা করবো না। কাকি না আমাকে ছড়িয়ে দিয়ে কিছু একটা সন্দেহ করেছে মনে হয়, গিয়ে না ঘরে দেখছে ওরকম একটা দৃশ্য, ফ্যান থেকে দড়ি ঝুলছে, চেয়ার। তো আমার কাকি আমার গলাটার দিকে যখন আর কি দেখে, তখন দেখছে আমার গলার মধ্যে দাগ বসে গেছে অলরেডি, লাল হয়ে। আমার কাকি আমাকে ধরে জোরে জোরে চিল্লে কাঁদছে। এই সময় আমাদের পাশের বাড়ি থেকে প্রত্যেকটা লোক এসে আমাদের বাড়িতে উপস্থিত, ইভেন ওই ছেলেটাও আমাদের বাড়িতে উপস্থিত সেই সময়। ও নিশ্চয়ই কিছু একটা আঁচ করেছিল। তো ও আমাকে এসে বলে, অন্বেষা তুই কি শুনতে পাচ্ছিলি না, তুই দেখ তোর ফোনটা, আমি তোকে কত ফোন করেছি। আর বুঝতে আমি যখন ফোনটা হাতে নিয়েছি না, আমি দেখছি যে ফোনে 53টা মিস কল। আচ্ছা আচ্ছা। যেটা আমি শুনতেই পাইনি সেই সময় দাঁড়িয়ে, যে 53টা মিস কল আমি শুনতেই পাইনি। আমার ফোনটা কিন্তু সাইলেন্ট ছিলই না। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে,
পুরো আমার বাবা আসে, মা আসে, জানায় বাবা মাকে, আমার কাকারা। তো বাবা মা আর কি বলে যে না, তোকে মানে মা ঠিক করে যে না, ওকে আর একা রাখা যাবে না। হুম, হুম, তো তো সেদিন আমি শুই, খাওয়া দাওয়া করি, আমি না জাস্ট যখনই চোখটা বন্ধ করছি আমার না মাথায় ওটাই আসছে যে এইভাবেই ঠাম্মি মারা গেছিল। মানে আমি না চোখটা ইমাজিন করলেই আমার মনে হচ্ছে আচ্ছা এই সময় দমটা বন্ধ হয়েছিল, আচ্ছা এইভাবে মারা গেছিল। আর তারপর নিজেরটা ইমাজিন করছি, মানে আমি ঘুমাতেই পারছি না। আমি কখন ঘুমিয়েছি আমার আমার সত্যি মনে নেই। তো এরপরে হুম, এটাকে কি বলবে তোমরা জানি না, তোমরা হয়তো স্লিপ প্যারালাইসিস বলো, কিন্তু যেটা আমার আজ পর্যন্ত আমার সাথে কোনো দিনও হয়নি গোস্তাটা। হুম, স্লিপ প্যারালাইসিস আমার কোনোদিনও হয়নি, কিন্তু সেই দিন আমি না হুম। ফিল করছি যে কেউ আমার সাথে ইন্টিমেট হচ্ছে। মানেটা কি? হ্যাঁ, সেই দিন আমি ঘুমের মধ্যে ফিল করছি মানে কারোর একটা নিঃশ্বাস না আমার ঘাড়ের কাছে পড়ছে, আর প্রচন্ড জোর জোর নিঃশ্বাস, মানে এরকম। আচ্ছা, আচ্ছা। এবার আমি না আমার মনে হচ্ছে না আমি মানে স্বপ্ন দেখছি। এবার আমি না দেখতে পাচ্ছি, আমি যখন চোখটা খুলেছি আমি আমার সিলিং দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না। আর যেই মুহূর্তে আমি চোখটা খুলেছি সেই নিঃশ্বাস পড়া আমার কাঁধের কাছে কিন্তু বন্ধ। সেই নিঃশ্বাস পড়া আমার কাঁধের কাছে বন্ধ। আমি আমার বুকের ওপর একটা চাপ অনুভব করছি, মানে প্রচন্ড জোর চাপ। ওটা যদি আর 5 মিনিট ওই চাপটা আমি আমার বুকের কাছে অনুভব করি তাহলে হয়তো আমার হাড্ডিগুলো সব ভেঙে যাবে বুকের, এতটাই জোরে চাপ। না আমি না কিচ্ছু, আমি প্রচন্ড মা কালীর ভক্ত, মা তারার। আমি না আমি এক নিঃশ্বাসে আমি হয়তো 5 থেকে 10 মিনিট জয় মা তারা জয় মা তারা বলে গেছি। হুম, হুম। তারপর না আমার মনে হলো কেউ আস্তে করে তার পাটা উঠিয়ে সরে গেল আমার বুকের কাছ থেকে। আর যেই সরেছে আমি না ও মা বলে চিৎকার করে উঠেছি। আমার মা উঠে না আমাকে জড়িয়ে ধরে বলছে হয়েছে কি, কি হয়েছে, কি হয়েছে। আমি না এইসব এই যে কাঁধের কাছে নিঃশ্বাস এই ধরনের কোনো কথা বলিনি। আমি বলছি মা আমার না মনে হলো আমার বুকের উপরে কেউ বসে আছে, আমি না কারোটা নিঃশ্বাস পাচ্ছিলাম জানো, এটা বলি। তো এরপর আমাকে মা বলছে যে আমার ভাইকে বলে যে যা তো বাবু ঠাকুরঘর থেকে একটু গঙ্গা জলটা নিয়ে আয় তো, ওর গায়ে একটু ছিটিয়ে দিই। তো মা ভাই গিয়ে গঙ্গা জলটা ঠাকুরঘর থেকে নিয়ে এসে মা আমার গায়ে একটু গঙ্গা জলটা ছিটিয়ে দেয়। তো এরপরে মা বলছে যে মানে আমি আর ঘুমাতে চাইছি না সেই দিন। তো মা আমাকে আর কি আমাকে কোম্পানি দেওয়ার জন্য বলে ঠিক আছে তাহলে একটা মুভি চালা, আমরা 3জনে মিলে মুভি দেখি। সেই দিনটা আমরা আর ঘুমাই না রাত্রেবেলা, আমি মা ভাই 3জনে মিলে মুভি দেখছিলাম রাত্রেবেলা। তো এর পরে 2023-এ এরকম জুনের 10 তারিখ রবিবার ঘটনাটা, তুমি ভাবো কৌস্তব্ধ কতটা 4 দিন আগে, সেম মানে- টাইমে, কতটা সেম টাইমে, ডেটটাও বারটাও সেম, রবিবার, জুন মাস, খালি 4 4 দিন দিনের আগে। হেরফের। 4 দিনের হেরফেরে এই ঘটনাটা ঘটলো আমার সাথে। এরপর না যখন আমার মা আমার ছোট ঠাম্মি মানে আমার কাকার মাকে এই ঘটনাটা বলেছে পরের দিন সকালবেলা, তো আমার ছোট ঠাম্মি বলছে যে আচ্ছা দোলা ও যে কাপড়টা নিয়ে করতে গেল ঘটনাটা, তুমি ওই কাপড়টা পরিয়েছো? আমার বলে না ওটা তো আমি পরাইনি, ওটা তো আমি ওয়ার্ড্রপে রেখে দিয়েছি। আবার আমার ছোট ঠাম্মি বলে শিগগিরই গিয়ে ওই কাপড়টা পরাও। তারপর আমার মা গিয়ে ওই কাপড়টা যেটা দিয়ে আমি করতে গেছিলাম ওরকম আত্মহত্যা, সেটা গিয়ে পড়ায় আমার মা। তো আমার দিদা আমার ছোট ঠাম্মি এরা আর কি সকলেই বলছে যে তাহলে একটা তুমি কীর্তনের ব্যবস্থা করো, বুঝলে তো, না হলে না টেকা যাচ্ছে না বাড়িতে, আর এবার আর নেওয়া যাচ্ছে না। তো আমার মা কীর্তন দেয় একটা, এটা আমি এই জুন মাসেরই ঘটনাটা বলছি, যে জুন মাসেই সেই জুন মাসেই মা একটা কীর্তন দেয় আর কি আমাদের ঘরে, কিন্তু কোনো লাভ হয়নি কৌস্তবদা। আচ্ছা, সেম ফিল হতো আমার, বরং আমার না মানে কোনো কিছু ছোটখাটো জিনিস হলেই মনে হতো দূর আর বাঁচবো না আমি, আমার ভাল লাগছে না। আমার মায়ের সাথে আমার ঝগড়া লাগলে বলতো, আমি বলতাম যে তুমি আমাকে এটা বললে আমি এখনই ট্রেনের তলায় ঝাঁপ দেবো, তুমি আমাকে এটা বললে আমি এখনই হাতে শিরা কেটে ফেলবো। ইভেন কৌস্তব তো আমার হাতে একটা স্টিচ রয়েছে, আমি হাত কেটে ফেলেছিলাম নিজের,
মায়ের সাথে ঝগড়া করে শুধুমাত্র। এগুলো কেন করো তোমরা বুঝি না। না 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 না, এটা আমি কি করে করেছি আমি জানি না, নিজের যেখানে অজান্তেই। নিজের অজান্তেই। আমি এগুলো ইচ্ছাকৃত করতে চাই না। আমি বলছি না যে যদি আমার একটা কেটে যায় না কোথাও, সেখানে আমি বলি মা গো আমি না হাঁটতে পারছি না, মা আমার লাগছে, আমি পারবো না হাঁটতে, এটা বেরোবোই না যতদিন না ওটা হিল হবে। সেখানে আমার পক্ষে আমার মা তো বলে যে তুই যা ভীতু, তোর দ্বারা তো এইসব কাটা কুটি আত্মহত্যা করতে যাবে, এগুলো অসম্ভব। এবং আমার মা না প্রত্যেকটা মানুষ বলে যে এটা তো ওর পক্ষে অসম্ভব, ও তো একটা কেটে গেলেই বেরোয় না বাড়ি থেকে। বুঝতে পারছো? আমি কিন্তু এগুলো কোনো কিছু নিজে থেকে করছি না। তোমার যদি মনে হয় যে না আমি নিজে থেকে করছি না কোনো কিছু, আমার মধ্যে খালি তখন একটাই টেন্ডেন্সি, এটা আমাকে বললো আমি দুঃখ পেয়েছি আমি মরে যাব, ওটা ও আমাকে বললো আমি দুঃখ পেয়েছি আমি মরে যাব, আমি বাঁচবো না। আমাদের এই জিনিসটা কাজ করতো। কীর্তন দেওয়ার পরেও এটা হতো। তো আর তারপরে আমার মা আর কি এই 2023-এ নভেম্বর মাসে, আমার জন্মদিন 2023-এ নভেম্বরের 16 তারিখে আমার জন্মদিন ছিল। তো তারপরে আমার মা আমাকে নিয়ে যায় জন্মদিনের পরপরই একটা তান্ত্রিক গোছের একটা মানুষের কাছে আমাকে নিয়ে যান। তো আমি না যেতে চাইছি না, এসে দূর মা ভাল লাগছে না, ছাড়ো না মা, আজকে না কাল চলো, ও মা কাল চলো। আমি ট্রেনেও বলছি যে দূর ট্রেনটা ক্যান্সেল হয়ে যাক, ট্রেনটা মাঝ রাস্তায় থেমে যাক, বলুক আর যাবে না, আমি মা খালি এরকম বলে যাচ্ছি, আমার ভাল লাগছে না যেতে, দূর কার কাছে নিয়ে যাচ্ছ, দূর এরকম করছি। মা বলছে আরে আমি শুধু হাত দেখাতে নিয়ে যাচ্ছি তোর, মা আমাকে বলছে। আর সত্যি আমার মা আমাকে হাত দেখাতেই নিয়ে গেছিল। তো আমার মা ওরকম আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর উনি আমার হাতটা দেখেন, কিছুটা ফিউচার প্রেডিক্ট করে এটা সেটা আমাকে বলেন। বলার পর আমাকে বলে যে, আমাকে মামনি বলেই বলছিল মামনি তুমি একটু বাইরে গিয়ে বসো তো, তোমার মায়ের সাথে একটু কথা আছে। তো আমার মাকে উনি কি বলেছিলেন আমি জানি না। আমার মা না বেরিয়ে প্রচন্ড আমার উপর রিয়াক্ট করছে, বলছে তুই এত অনিয়মে চলিস, তাই জন্যই এসব হচ্ছে, তুই এসব কেন করিস, তুই এবার থেকে নিয়মে চলবি, তুই যদি এবার অবেলায় স্নান করিস আমি তোকে খেতে দেবো না, তুই সময় করবি সব, তুই অবেলায় 3টের পর স্নান করবি না, 3টের পর কোনো জামা কাপড় কাচবি না, তুই সময়ে খাবি, তুই ছাদে যাবি না বেশি, এটা ওটা এটা সেটা না আমাকে বকেই যাচ্ছে। এবার আমি বলছি যা বাবা, কি এমন স্নান করা নিয়ে আমাকে বলছে খাবার দেবে না। আমি তো আবার মায়ের বকাঝকা খেয়ে না আমি স্নান টান করি। আর উনি একদম সময় সময় সব করতে থাকি। তো উনি আবার বলেন যে তুমি আবার 1 মাস পর তোমার মেয়েকে নিয়ে এসো। হ্যাঁ, তো ওই 1 মাসে আমি অনেকটাই নিয়মে চলা আর কি শুরু করেছিলাম। আর মা আমাকে ছাদে যেতে দিত না, ছাদের গেটে না মা তালা মেরে রাখতো, বলতো না ছাদে যেতে দেবো না। আমাকে আমাকে খালি আর কি ইমোশনাল ব্ল্যাকমেল করতো, বলতো যে কেন ছাদে কি করতে যাস, কার সাথে কথা বলিস, কে আছে ছাদে, এরকম করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে। আমি বলতাম দূর কেউ ছাদে নেই, আমি যাবো না, তুমি ছাদে তালা মেরিয়ে রাখো, আমি যাবো না, এরকম করতাম। তো এরকম 1 মাস কেটে যায়। তো 1 মাস পর যখন আমি যাই ওই তান্ত্রিক গোছের মানুষটার কাছে, উনি খুবই ভালো। তো ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে বলেন যে আচ্ছা মামনি, তোমার কি কোনো প্রিয় মানুষ আত্মহত্যা করেছিল? ওকে ওকে। আমি ওনার মুখের দিকে ফেল করে চেয়ে আছি, আমি বলছি হ্যাঁ। তখন বলছে উনি জানতেন না ফার্স্টবার যখন তোমরা দেখা করতে গিয়েছিলে তখন ওনাকে বলা হয়নি যে এই তোমার ঠাম্মির আত্মহত্যার বিষয় বা কিছু? না 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 না, তোমাকে বলছি, তুমি শোনো, তোমাকে বলছি। তো উনি আমাকে এরকম বললেন, আমি বললাম হ্যাঁ করেছে। তো বলছে আচ্ছা উনি কি তোমার খুব প্রিয় ছিলেন? খুব প্রিয় ছিলেন এরকম ভাবে আমাকে আর কি প্রশ্ন করছে, আমাকে খুব পোক করছে রীতিমতো যে খুব প্রিয় ছিলেন। আমি বলছি হ্যাঁ খুব প্রিয় ছিলেন, আমার ঠাম্মি ছিল। তো আমি এরকম করে বলছি ওনাকে। তো উনি বলছেন যে তুমি খুব খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসো না? আমি বলছি হ্যাঁ আমার ছাদে থাকতে খুব ভালো লাগে, আমি নিজে থেকেই বলছি যে হ্যাঁ আমার ছাদে থাকতে খুব ভালো লাগে। তো উনি আমাকে বলছেন যে অবেলায় স্নান টান করো, জামা কাপড় কাচো, তাই না? খেতে ইচ্ছে করে না,
বেশি মানুষজন পছন্দ করো না এখন আর, তাই না? বলছি হ্যাঁ আমার ভাল লাগে না বেশি মানুষজনের সাথে মিশতে। আমি ওনাকে এভাবেই বলছি, হ্যাঁ আমার ভাল লাগে না বেশি মানুষজনের সাথে মিশতে। তো বলছে শোনো, এখন মানে উনি আমাকে অ্যালার্ট করে দিলেন যে এবার যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তো উনি আমাকে বলছেন যে আমি জানতাম, তুমি জিজ্ঞেস করো তোমার মা তোমার সামনে বসে আছেন, ওনাকে আমি 1 মাস আগে তোমার হাত দেখে কি বলেছি। আমার মা ওনার দিকে তাকিয়ে বললেন যে আপনিই বলুন, ও আমার কথা হয়তো বিশ্বাস করবে না। তো উনি আমাকে বলছেন যে তুমি এবার কিন্তু মন দিয়ে শোনো। তো উনি আমাকে বললেন যে দেখো মামনি, তুমি যে এই তোমার খোলা ছাদ ভালো লাগে না, এটা কিন্তু খুব অস্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা। আমি ওনাকে কোনো প্রশ্ন করিনি, আমি ওনার কথা চুপ করে একদম শুনছি। উনি আমাকে বলছেন যে তুমি কি জানো তোমার ঠাম্মি তোমাকে না নিয়ে যাবেন না? আমি না, হ্যাঁ উনি আমাকে এটা বললেন। আচ্ছা। উনি সাথে সাথে আমাকে এটাও বলছেন যে তোমার মাথায় সব সময় একটা খারাপ চিন্তা ঘোরে না? আমি না অবাক, আমি বলছি কি করে আমার মাইন্ড রিড করছে উনি। তো আমি না চুপ করে আছি। উনি আমাকে বলছে যে তুমি যে অবেলায় স্নান করো 3টের পর, তারপরে তুমি যে অবেলায় জামা কাপড় কাচো, তুমি কি জানো তোমার ঠাম্মি তোমার কাছে জল খেতে আসে? আমি বলছি, আমি না তখন ওনাকে এটা চাচ্ছিল ভাবে বলছে মানে এটা কি বলছো এরকম করে বললাম। তো উনি না বলছে যে তুমি কি ভাবছো যে উনি এখনো তোমার ঠাম্মি রূপেই রয়েছে, তোমার ভালোই চায় এখনো? তুমি কিন্তু ভুল ভাবছো, উনি কিন্তু পিশাচ হয়ে গেছেন। পিশাচ হয়ে গেছেন? হ্যাঁ উনি কিন্তু পিশাচে পরিণত হয়েছেন। আর উনি তোমাদের বাড়ি ছেড়ে কোথাও যায়নি, উনি কিন্তু তোমাদের বাড়ির মধ্যেই রয়েছেন। আর তুমি বলো আমাকে, উনি আমাকে প্রশ্ন করছেন, বলছে তাহলে তুমি বলো মামনি, তুমি কি কাউকে অনুভব করতে পারো না তোমার চারপাশে? আসলেই তো আমি পারি অনুভব করতে, না সারাক্ষণ আমি অনুভব করি যে কেউ আছে আমার সাথে। তো আমি বলছি হ্যাঁ আমি অনুভব করি কেউ আছে আমার সাথে। তো বলছে হ্যাঁ তুমি ভাবো কৌস্তবদা যে একটা মৃত ব্যক্তি আমার কাছে জল খেতে আসে, ইভেন তাকে তুমি 1 মাস ধরে খাবারও দিয়েছো। হ্যাঁ উনি নাকি আমাকে না নিয়ে যাবেন না। আমার মা সেই সময় আর কি পাশ থেকে প্রশ্ন করেন ওনাকে যে ওনার ছোট মেয়েও তো পছন্দের, আর ওনার ছোট ছেলে মানে আমার স্বামীও তো পছন্দের ওনার, তাহলে ওরা কেন না? তখন উনি আর কি বললেন যে উনি যেটা বললেন সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। উনি বললেন যে ছোট মেয়ের ওপর ওনার কোনো টান নেই এখন। আর আপনি তো একটুখানি ভেবে, আপনার মাকে বলছে আপনি একটু ভেবেচিন্তে বলুন তো যে আপনার স্বামীকে ঠিক কি চোখে দেখতো আপনার মা? আপনার স্বামীর সাথে কি আপনার শাশুড়ি মায়ের বোন তো? আর আসলেই আমার ঠাম্মির সাথে আমার বাবার খুব একটা বন্ধু না। আচ্ছা আচ্ছা। তো বলছে একদমই পছন্দ করেন না আপনার স্বামীকে আপনার শাশুড়ি মা। আর আমি আমার মাকে বলছে আমি আপনাকে বলছি যে আপনি যদি গয়ায় গিয়ে পিণ্ডদান না করেন খুব জলদি, তাহলে আপনি কিন্তু আপনার মেয়েকে হারাবেন, আর সেটা অপঘাতে। 2বার অ্যাটেম্প নিয়ে নিয়েছিলে তুমি। হ্যাঁ আমাকে বলছেন তাহলে কিন্তু আপনি আপনার মেয়েকে হারাবেন এবং সেটা অপঘাতেই মৃত্যু হবে। আচ্ছা আচ্ছা। শকিং ব্যাপার হচ্ছে প্রস্তাবদা, যেটা হচ্ছে সব থেকে স্কেয়ারি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে উনি বলেন সেটা হচ্ছে যে উনি বলেন যে তুমি বললে না এইমাত্র মামনি তোমার ছাদে থাকতে, খোলা আকাশের নিচে থাকতে খুব ভাল লাগে। আমি বললাম হ্যাঁ ভাল লাগে আমার। উনি আমাকে বলছেন যে তুমি কি জানো আমাদের ছাদের না 4টে কোণা, আর আমাদের বাড়িতে অনেক গাছ, আমি বললাম একটা ছাদের কোণার দিকে না একটা নারকেল গাছ আছে। উনি আমাকে বলছেন যে তোমাদের ছাদের যেই কোণাটায় নারকেল গাছ আছে না, উনি কিন্তু ওই কোণাটাতেই আছেন, ছাদের ওই পার্টিকুলার কোণা রাখতে। হ্যাঁ কৌস্তবদা উনি কি করে জানলেন আমাদের বাড়িতে নারকেল গাছ আছে? উনি কি করে জানলেন? আর এক্সাক্ট এই কথাগুলোই উনি আমার মাকে বলেছিলেন, ঠিক আছে 1 মাস আগে, কিন্তু আমার মাকে উনি বলতে না করেছিলেন। উনি আমাকে নিজে বলতে চাইতেন
কিন্তু এই যে আমি যে আমার গয়াতে যে পিণ্ড না দিলে উনি যে মানে আমার মা যে আমাকে হারাবে, এই কথাটা কিন্তু উনি আমার মায়ের সামনেই বলেছেন। সেই মুহূর্তে আমার মা আর কি একটু দুর্বল হয়ে গেছে এই কথাটা শুনে। তো তখন উনি আমার মাকে বলছেন যে যতদিন গয়ায় পিণ্ড না দিতে পারছেন ততদিন একটা কর্পূর আর একটা শুকনো লঙ্কা আপনি ছাদের 4 কোণায় জ্বালাবেন। আচ্ছা আচ্ছা। প্রত্যেক মঙ্গল আর শনিবার আপনি ছাদের 4 কোণায় এই কর্পূর আর শুকনো লঙ্কা জ্বালাবেন। আর সেটা বাকি সকলের অজান্তে যেন সেই কাজটা করতে আপনাকে কেউ না দেখে। ওকে ওকে। হ্যাঁ, এরপর উনি আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে যে আপনার মেয়েকে কালো পোশাক পরতে দেবেন না। ওকে কালো পোশাক একদমই পরতে দেবেন না। আমি জানি না, উনি আমাকে বলেছেন, এমনকি উনি আমাকে এটাও মানে আমার মাকে বলে দিয়েছেন যে যতদিন ঠাকুর পুজো করবেন কখনো কালো ধূপ ব্যবহার করবেন না আপনাদের ঘরে। কালো ধূপ, কালো রঙের? হ্যাঁ, কালো রঙের ধূপ ব্যবহার করবেন না। আর আজও আমাদের কালো রঙের ধূপ ব্যবহার হচ্ছে না ঘরে এখনো পর্যন্ত। কালো ধূপ যেগুলো আগের ছিল না প্যাকেটে প্যাকেটে, সেই ধূপগুলো একটা ঠাকুরের ড্রয়ার রয়েছে, সেখানে রাখা রয়েছে। শুধুমাত্র আমাদের ঘরে চন্দন ধূপই আসে, কালো ধূপ আসে না। আনলে সেটা আবার ফেরত পাঠানো হয়। তারপর কি হয় অন্বেষা? তো এরপরে এটা তো আমি তোমাকে বললাম ডিসেম্বরের 2023 ডিসেম্বরের মধ্যে সব ঘটনা। এরপর আমার মা আর বাবা গয়াতে গিয়ে পিণ্ডদান করে আসেন। এরপর থেকে আমি আসলে আগের থেকে অনেকটা এখন হেলদি লাইফস্টাইল লিড করছি। পিণ্ডটা দেওয়ার পর অনেকটাই ব্যাপারগুলো থেকে আমি মুক্তি পেয়েছি। আমি না আগে যেমন আমি কারোর প্রেজেন্স ফিল করতাম সব সময় ইভেন বাথরুমেও, সেটা আমি আর ফিল করি না, একদমই ফিল করি না। আমার দুটো জায়গায় খটকা লাগছে। হ্যাঁ, একটা জায়গায় বললে যে ইন্টিমেট হতে চেয়েছে। দেখো আমি তোমাকে বলছি, আমি জানি যে এগুলো স্লিপ প্যারালাইসিস যেটা হয় সেটাতে হয়, কিন্তু কৌস্তবদা আমি তো ফিল করেছি যে আমার কাঁধের কাছে নিঃশ্বাস পড়েছে। আমি তো এটা ফিল করেছি। আর এটাও যদি আমি ঘুমন্ত অবস্থায় ফিল করে থাকি তাহলে এটা বাদ দিলাম, কিন্তু আমি যখন তাকিয়ে আমি সিলিং দেখতে পাচ্ছি চোখ খুলে, তার 5-10 মিনিট পর্যন্ত আমি আমার বুকের ওপর একটা চাপ অনুভব করেছি, যেই চাপটা সাধারণ মানুষের বুকের ওপর পড়লে তার হাড় ভেঙে যেতে পারে, এতটা বিশাল চাপ। এটা সব বাদ দিলেও এই জিনিসটাকে আমি বাদ দিতে পারছি না। আর তার থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে উনি আত্মহত্যা করার আগে পুজো করে তারপরে আত্মহত্যা করেন। তুমি তাকে খাবার দাও মৃত্যুর পরেও, এবং অবভিয়াসলি উনি ভালোবাসতেন, তার জন্য নোটটাতে তোমার ব্যাপারে লিখে গেছিলেন। মানে বেসিক্যালি উনি টানতে চেয়েছিলেন, তোমাকে নিয়ে যেতে চেয়েছিলেন নিজের সাথে। আমার যতদূর মনে হচ্ছে যে মৃত্যুটা যেটা হয়েছে সেটা খুব একটা অবভিয়াসলি ন্যাচারাল নয়, বাট মানে ওনাকে দিয়ে করানো হয়েছে। কৌস্তবদা, আমি তোমাকে বলতে চাই যে উনি আমার ঠাম্মি, আমি যখন নাকি ছোট ছিলাম তখন নাকি একবার উনি ট্রেনে মাথা দিতে গেছিলেন আমার দাদুর সাথে ঝগড়া করে, ঠাকুরদার সাথে ঝগড়া করে। এটা আমার মায়ের কাছ থেকে শোনা, মা আর ছোট ঠাম্মির কাছ থেকে শোনা, এটা এক। আর সেকেন্ড টাইম আমি ওটা আমার নিজের চোখে দেখেছি। মানে উনি একটু ভয় দেখাতে চেয়েছিলেন আর কি আমার মাকে। আমার মায়ের সাথে একটু খুব বড় সড়ো একটা ঝগড়া হয়েছিল। তো তখন আমার ঠাম্মি ওই আমাদের যে কলেজপাল গেট রয়েছে সেটা বললাম, সেটা বন্ধ করেছে কোন রকম, এটা স্ট্রোক হওয়ার আগের ঘটনা ওনার, তো কোন রকম বন্ধ করেছেন। করে এসে একটা নর্মাল টুল নিয়ে উনি না গলায় ফাঁস লাগাতে যাচ্ছেন, আর আমার মা বলছে, মানে আমার মা ঠাম্মির পা ধরে বলছে যে এটা করো না মা, এটা করলে আমি পুরো ফেসে যাবো, মা এসব করো না, দেখো ঝগড়া হয়েছে, আমার ভুল, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তুমি এসব করো না, তোমার যদি আমাকে না সহ্য হয় আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, কিন্তু তুমি এগুলো করো না মা।
আর আমি সেই সময় আমি আর কি এরকম সামনে দাঁড়ানো, আমি তখন ছোট, আই গেস অনেকটাই ছোট, কিসে পড়ি আমার মনেও নেই। আমি এই ঘটনাটা আমার চোখের সামনে দেখেছি, আর এটা হচ্ছে থার্ড অ্যাটেম্প। আমাদের বাড়িতে আগেও আরেকটা আত্মহত্যার ঘটনা আছে, যেটা হচ্ছে আমার মায়ের পিসি, মানে আমার মায়ের, সরি ভুল বললাম, আমার ঠাম্মির পিসি চন্দন গাছে ফাঁস লাগিয়েছিল। চন্দন গাছে? তোমাদের বাড়ির ওখানে আছে নাকি চন্দন গাছ? না 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 না, এটা তো অনেকটা আগের ঘটনা, আমি তোমাকে বলছি। আমার ঠাম্মির পিসি, মানে বুঝতে পারছো না, তার একদম ইয়েতে ইয়াং সময় করেছিলেন ঘটনাটা, তো সেখানে চন্দন গাছে ফাঁস লাগিয়েছিলেন। তন্ত্রে শর্ট কর্মের একটা ব্যাপার আছে, 6টা কর্ম, ঠিক আছে? মারণ, উচাটন, বিদ্বেষণ, স্তম্ভন, ঠিক আছে, পুষ্টি কর্ম। এই যে অনেক ক্ষেত্রে কি হয়, অনেকের ওপর মারণ ক্রিয়া করা হয়, বা পুরো ফ্যামিলির ওপর একটা জেনারেশন ধরে একটা মারণ ক্রিয়া করা হয়। ওকে, এবার ধরো যার ওপর মারণ ক্রিয়াটা করা হয়েছে তার বার্থ চার্টটা দেখতে হয়। এবার সেই যে বার্থ চার্টে ধরো একটা পার্টিকুলার সময় মৃত্যুর সময় নেই, সে মৃতপ্রায় অবস্থায় থেকে গেল, বা মেন্টালি সে একটা বাজে জায়গাতে চলে গেল, তো জন্মছক যখন পারমিট করবে, ধরো এই সময় একটা বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে, মারণ ক্রিয়াটা হয়ে রয়েছে, সেই সময় গিয়ে সে অ্যাটেম্প্ট করে। আমার যতদূর মনে হচ্ছে, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ব্যাপারটা, এটা যে সাধারণ আত্মহত্যা বা সাধারণ কিছু ব্যাপারটা সেরকম নয়। ওনাকে হয়তো কেউ করিয়েছেন আত্মহত্যাটা। নয়তো তুমি ভাবো, একটা পার্টিকুলার মানুষ যে আত্মহত্যা করবে, সে কখনো কি পূজা পাঠ করে একদম প্ল্যানিং ওয়াইজ খাতা পেন কিনে আনলো, কিনে নোট লিখলো, ইভেন যখন করলো তখন দরজাটাও বন্ধ করলো? এটা তো সব থেকে খটকা একটা লাগে আমাদের। আত্মহত্যা করলে অন্তত মানুষ দরজাটা তো ছিটকিয়ে দেবে, সেটা তো লক করবে, কই সেটা তো করলো না। আর সত্যি বলতে কৌস্তবদা, যেভাবে ঘটনাটা ঘটেছে না, সেই সময় আমি আর মাই উপস্থিত ছিলাম একমাত্র ঘরে। আমার বাবা বেরিয়ে গেছিলেন কাজে। তো যে সিমটমস গুলো রয়েছে না এখানে, সেখানে আমি আর আমার মা অবশ্যই ফেসে যেতাম। পোস্টমর্টম যেটা, সেটাই হয়তো আমাদের বাঁচিয়েছে, নাহলে আমরা সত্যিই ফেসে যেতাম। বুঝতে পারছি, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো, আশা করছি ইন ফিউচার কোনো কিছু হবে না। আর সাবধানে থাকো, কারণ আমি যেটা দেখলাম এই ঘটনাটা বলতে গিয়ে, এটা থার্ড টাইমে গিয়ে আমরা রেকর্ডিংটা করলাম, ঠিক আছে? ফার্স্ট 2 টাইম তো হলো না। ইভেন তুমি আমাকে এটাও বললে যে ঘটনাটা বলার পর, মানে সেকেন্ড টাইম যখন বললে, যখন হলো না, তারপর নাকি তোমার হাত পা পুড়ে গেছে বা কিছু একটা হলো। হ্যাঁ হ্যাঁ, হাতে ফোসকা পড়ে গেছে আমার তেল ছিটে। আর হ্যাঁ, আর উনি যে তান্ত্রিকটা ছিলেন, উনি আমাকে এটা বলেছিলেন যে আগুন থেকে দূরে থাকতে। আর আজকের দিনই হলো। হ্যাঁ, এটা হয় আমার সাথে। আগুনের সাথে আমার শত্রুতা, না না, আগুনের সাথে আমার শত্রুতার এটা তো মানে হয়, আমি দেখেছি কিছু না কিছু একটা বাধা আসেই আমার কাছে। এই ঘটনাটা আমি বলতে গেলে, আমি কাউকে বলিও না, আমার কোনো বন্ধু বান্ধবকে আমি এত কিছু শেয়ার করিনি, কিন্তু যখন আর কি এটা নিয়ে ছোটখাটো আলোচনা হয় আমাদের ফ্যামিলিতে, আর আমি ধরো এক্সপ্লেন করছি ওদেরকে, কিছু না কিছু আমার সাথে একটা হয়। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কিউরিওফাইটের কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডাতে নতুন ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি। আপনারা যারা যারা এখনও কৌস্তবের আড্ডা চ্যানেলটি দেখেননি, সেটি দেখুন। এবং হ্যাঁ, আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে যোগাযোগ করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। তার আগে মঙ্গলবার দিন রাত 9টার সময় দেখা হবে কৌস্তবের আড্ডাতে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের আরও 2টি এরকম হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।